কায়ং নামের এই মেয়েটি একবার দুবাই ঘুরতে গিয়ে একটি জাদুর চারা খুঁজে পায়, যেটার মধ্যে থেকে একটা জিন বেরিয়ে আসে যে নিজেকে ইবলিস বলে দাবি করে। সে কায়ং এর 3টা ইচ্ছা পূরণ করতে চায়, কিন্তু কায়ং ছিল একটা সাইকোপ্যাথ, তার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু ইবলিস তাকে লোভ দেখিয়ে পথভ্রষ্ট করার চেষ্টা করতে থাকে, কারণ সে সৃষ্টিকর্তার কাছে প্রমাণ করতে চায় যে মানুষ কতটা লোভী এবং খারাপ হয়, এবং সে মানুষকে নিয়েই জাহান্নামে যেতে চায়। তো চলো দেখা যাক জিনির উদ্দেশ্য পূরণ হয় কিনা। শুরুতেই বলে রাখা ভালো, এই গল্পের প্লট আমাদের ইসলাম ধর্ম থেকে নেওয়া হলেও বাস্তবের সাথে এই গল্পের কোনোই মিল নেই এবং অনেক অসঙ্গতিপূর্ণ ঘটনা বা ব্যাখ্যা ঢুকানো হয়েছে। তাই আমরা এটা ধর্মের সাথে না মিলিয়ে এটাকে একটা কে ড্রামা হিসেবেই দেখব। তো চলো শুরু করা যাক। গল্পের শুরুতে যিনি আমাদের বলছিল সৃষ্টিকর্তা আমাদেরকে ধোঁয়াবিহীন আগুন দিয়ে সৃষ্টি করেছিলেন, আর আমি হলাম একজন জিনি। আমাদের অনেক আগে তিনি ফেরেশতাদের সৃষ্টি করেছিলেন। স্বর্গে সর্বপ্রথম জিনিরা বসবাস করত, কিন্তু তাদের মাঝে কিছু জিনি নিজেদের শক্তি নিয়ে অহংকার করতে শুরু করে, আর তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, এবং তখন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য সৃষ্টিকর্তা ফেরেশতাদেরকে পাঠান। আর ফেরেশতাদের সঙ্গে জিনিদের 300 বছর পর্যন্ত লড়াই হয়। এই লড়াইয়ে জিনিরা মারা যায়, অল্প কিছু জিনি ছাড়া, যাদের মধ্যে আমিও ছিলাম। এরপর বেঁচে থাকা অল্প কয়েকটা জিনি এদিকে ওদিকে আমার মতোই চেরাগে লুকিয়ে থাকতে শুরু করে। এসব কিছু শেষে সৃষ্টিকর্তা মাটি দিয়ে মানুষ নামে নতুন কিছু একটা তৈরি করে, আর সমস্ত জিনিদেরকে বলে তার সামনে মাথা নত করতে। কিন্তু আমি, যে কিনা ধোঁয়াবিহীন আগুনের তৈরি, সে কিভাবে মাটির কিছু একটার সামনে মাথা নত করতে পারি? সব জিন আর ফেরেশতারা তার সামনে মাথা নত করলেও আমি মাথা নত করতে অস্বীকার করি, যার কারণে আমাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয় আর আজীবন শাস্তির ঘোষণা দেওয়া হয়। তবে এই শাস্তি গ্রহণের জন্য আমি একটা শর্ত রাখি, যেই মানুষগুলোর কারণে আমার এই অবস্থা হয়েছে আমি তাদের আসল রূপ বের করব। আমি দেখিয়ে দিব এই মানুষ কতটা খারাপ, আর তাদেরকে নিয়েই শাস্তি ভোগ করব। তাই আমাকে যেন সময় দেওয়া হয়। সৃষ্টিকর্তা আমার শর্ত মেনে নেন। বাই দ্য ওয়ে, বাস্তবে এটা কোনো শর্ত ছিল না, ইবলিস সময় চেয়ে দোয়া করেছিল। যাই হোক, আবারও তোমাদেরকে বলছি যে এটাকে ধর্মের সাথে মিলিও না, ধর্মের সাথে এই গল্পের কোনোই মিল নেই। তো যাই হোক, জিনি বলে এরপর থেকে 3টা ইচ্ছা পূরণের সিলসিলা বা ধারাবাহিকতা শুরু হয়, যেটা তোমরা মানুষেরা রূপকথার গল্পে শুনেছ। যে চেরাগে আমি থাকতাম, যেই মানুষই এটা পেত, আমি তার 3টা ইচ্ছা পূরণ করতাম। আর এই ইচ্ছা পূরণ করতে গিয়েই আমি জানতে পারি এই মানুষেরা আসলে ঠিক কতটা লোভী হয়। এরপর আমার তোমার সাথে দেখা হয়। তুমি ছিলে বোকা, যে নিজের 3টা ইচ্ছাই অন্যের উপর বরবাদ করে দিয়েছ। মাটি দিয়ে তৈরি তুমি, কিন্তু তারপরও মহৎ হতে চেয়েছিলে। তখন তোমাকেও মরতে হলো, আর তোমার জন্য আমাকেও হাজার হাজার বছর বন্দি থাকতে হলো। আমি তোমার মাটির ওই গন্ধ কখনোই ভুলবো না। আমি অপেক্ষায় থাকবো যে কেউ আমার চেহারা খুঁজে পাবে, আর আমি পুরো দুনিয়ার মধ্যে থেকে তোমাকে খুঁজে বের করব, আর তোমাকে খারাপ এবং লোভী প্রমাণ করে তোমাকে জানে মেরে দিব। মনে রেখো, আমার নাম হলো ইবলিস। এটা বলেই শয়তান তার কথা শেষ করে, আর গল্প বর্তমানে চলে আসে। আমরা আমাদের ফিমেল লিড ক্যারেক্টার কায়ংকে দেখতে পাই। সে দুবাইয়ের একটা রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার করে। তখন তার সামনে একজন মহিলা এসে বসে, আর সে বলে, তুমি এবার এখানে আসা বন্ধ করো। তোমার কি মনে হয় আমি কি নোটিস করিনি? গত 10টা বছর ধরে তুমি এই দিনে এখানে আসছো, আর সেই একই খাবার অর্ডার করে যাচ্ছ। তুমি ভেবেছো আমি জানি না যে তুমি কে? কায়ং বলে, আমি জানি আপনি জানেন। গত 10 বছর ধরে আপনার বোন আমাদের বাড়িতে টাকা দিতে আসে, আর আমার ছবি তুলে নিয়ে যায়। আপনি আন্টিকে টাকা দিয়ে গ্র্যান্ডমার কাছে পাঠান আমার একটা ছবি তুলে আনার জন্য, তাই না মা? তখন আমরা জানতে পারি এটা আসলে কায়ং এর মা। তখন ফ্ল্যাশব্যাকে দেখতে পাই কায়ং এর আন্টি টাকা নিয়ে গ্র্যান্ডমার কাছে আসে। ছোটবেলা থেকে কায়ং তার নানির সাথেই থাকে। আন্টি তাকে কায়ং এর খেয়াল রাখতে বলে। গ্র্যান্ডমা এতে অনেক রেগে যায়, আর বলে তার মা কি করে এই ছোট্ট বাচ্চাকে ছেড়ে যেতে পারে। সে রেগে টাকার ব্যাগটা ফেলে দেয়, আর বলে সে কেমন ধরনের মা। বাচ্চা হাজার খারাপ হলেও মা তাকে কখনোই ছেড়ে চলে যায় না। যাই হোক, রাতের বেলা ওই টাকার ব্যাগটা সে মাটির নিচে পুঁতে রাখে, আর তার উপর মরিচের চারা লাগিয়ে দেয়। বর্তমানে কায়ং তার মাকে এইসবই বলছিল। তখন তার মা তাকে থামিয়ে দেয় আর বলে, আমি তোমার ব্যাপারে কোনো কিছুই শুনতে চাই না। কায়ং বলে, 20 বছর পরে আপনার ছোট মেয়ে আপনার সঙ্গে কথা বলছে, আপনার আমাকে থামানো উচিত নয়। তখনই কায়ং এর মায়ের ফোনে মেসেজ আসে, আর আমরা জানতে পারি কায়ং এর আরো বড় 2টো বোন আছে। কায়ং বলে, নানি ওখানে প্রত্যেক বছর মরিচ গাছের চারা লাগায়, যেটা ধীরে ধীরে বড় ক্ষেত হয়ে গেছে। তার মা জিজ্ঞেস করে, তুমি আমার ঠিকানা কিভাবে জানলে? কায়ং বলে, আমি আমার আইডি কার্ড দিয়ে জেনেছি। কলেজে ওঠার পর কায়ং আইডির
মাধ্যমে তার ফ্যামিলির খোঁজ করার চেষ্টা করছিল। তখন সে তার আন্টি পর্যন্ত পৌঁছায় আর তাকে বলে, আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িটা আমার মায়ের নামে রেজিস্ট্রি করা। আমার মা বাবা আর 2 বোন কোথায়? তারা তো আর গায়েব হয়ে যায়নি। এরপরে সে দুবাইয়ে তাদের সন্ধান পায়। তারপর থেকে এক এক করে 10টা বছর সে তার মায়ের সঙ্গে কথা বলার জন্য এই রেস্টুরেন্টে আসে। আর আজকে ফাইনালি তার মা তার সঙ্গে কথা বলতে আসলো। তখন কায়ং এর হাতে কাটা দাগ দেখে তার মা জিজ্ঞেস করে, তোমার হাতে কি হয়েছে? আর তুমি ভালো করেই জানো তোমাকে আমরা কেন ছেড়ে এসেছিলাম, আর আমি তোমার জন্য অনেক টাকা পাঠাই। এই বলে সে তার ব্যাগের দিকে তাকালে কায়ং বলে, একদমই না, এগুলো আমি আমার নিজের পরিশ্রমের টাকা দিয়ে কিনেছি। তোমার পাঠানোর টাকাগুলো তো আমি কবেই দান করে দিয়েছি। আর হাতের এই দাগ আপনার বোন বলেনি যে আমি কি কাজ করি? আমি যে কাজ করি তাতে কেটে যাওয়া পুড়ে যাওয়া আমার কাছে সাধারণ বিষয়। কায়ং বলে, নানি বলেছিল সব সময় মানুষের প্রতি দয়া দেখাতে, আর এখন আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি আমায় দেখে ভয় পাচ্ছেন। তার মা বলে, তুমি কি দয়ালু হতে পেরেছো? আর তুমি কি জানো ভয় পেলে কেমন লাগে? তুমি কোনো ইমোশন ফিল করতে পারো না বলেই তোমাকে আমরা ছেড়ে এসেছিলাম। কায়ং তখন রেগে চিৎকার করে বলে, কিন্তু আপনি কি আমাকে কখনো এটা শেখানোর চেষ্টা করেছেন? তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই কায়ং এর স্কুল টিচার তার নানিকে ডেকে পাঠায় আর বলে যে কায়ং এর একবার ব্যাংক কাটার ক্লাস হয়েছিল, আর এখন প্রতিদিন কায়ং বলে যে সে নাকি ব্যাংক কাটবে। আমাদের এই ক্লাস প্রতিদিন নেওয়ার জন্য জোর করছে। তার নাকি কাটাকাটি করতে ভালো লাগে। আমরা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে ভায়োলেন্স করা ভালো না, কিন্তু সে কিছুতেই মানতে চাইছে না। সেদিন রাতে তার নানি তাকে একটা ব্যাঙ এনে দেয় আর কায়ং খুশি হয়ে ওটা কাটতে শুরু করে। তখন নানি তার হাতেও ছুরি দিয়ে কেটে দিলে কায়ং এতে অনেক রেগে যায় আর বলে, নানি তুমি এমনটা কেন করলে? আমার হাতে ব্যথা হচ্ছে। তার নানি বলে, এই ব্যাঙটারও এমনই ব্যথা হচ্ছে, আর এই বেচারা তো কিছু বলতেও পারছে না। তখন কায়ং রেগে তার নানির গলা টিপে ধরে। তখন তার নানিও কায়ং এর গলা টিপে ধরে, কিন্তু সে তার নানির সাথে পারে না আর বলে সে যেন তাকে ছেড়ে দেয়, তার দম নিতে কষ্ট হচ্ছে। তার নানি বলে সেও শ্বাস নিতে পারছে না, তবে কায়ং যদি তাকে ছেড়ে দেয় তাহলেই সে কায়ংকে ছেড়ে দিবে। তখন কায়ং নানিকে ছেড়ে দিলে তার নানিও তাকে ছেড়ে দেয়। কায়ং তখন অনেক রেগে গেছিল আর বলছিল, তুমি অনেক খারাপ নানি, আমি তোমাকে জানে মেরে দিব। এরপর নানি কায়ংকে বলে, যদি কায়ং অন্যদের ভালোবাসে তাহলে তার নানিও তাকে ভালোবাসবে, আর যদি কায়ং অন্যদের আঘাত করে তাহলে তার নানিও তাকে আঘাত করবে, আর যদি কায়ং কখনো কাউকে মেরে ফেলে তাহলে তার নানিও তাকে মেরে ফেলবে। এটাই সে কায়ং এর জন্য রুলস বানিয়ে দেয়। কায়ং যেন সবসময় এটা মাথায় রাখে। এরপর নানি বলে, এই ব্যথা সারা জীবন মনে রাখবে। তুমি আমার দিকে ভালোভাবে দেখো, যদি ভবিষ্যতে কখনো আমার এমন চেহারা দেখতে পাও তাহলে ভেবে নিবে আমি অনেক হতাশায় আছি আর আমি কষ্টে মরে যাচ্ছি। আর যদি তুমি কোনোদিন আমার এই চেহারা দেখো সেটাই হবে আমাদের শেষ দিন। তখন কায়ং আর তার নানি দুজনেই কান্না করতে থাকে। এরপর সিন প্রেজেন্টে এলে কায়ং তার মাকে বলে, তারপর থেকে আমি একটাও ভুল করিনি। নানিকে দেওয়া ওয়াদা আমি ভাঙিনি, কিন্তু সত্যি বলতে এভাবে বাঁচতে আমার একটুও মজা লাগছে না। যা শুনে তার মা ভয় পেয়ে যায়। কায়ং বলে, নানি আমাকে অনেক কষ্ট করে বড় করেছে, কিন্তু সে প্রায়ই আমার জন্য কান্না করে। কিন্তু একটা কথা বলে রাখি, তোমার কারণে যদি আমার নানির চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে তাহলে আমার এই হাত তোমার গলা টিপে ধরবে। আর এটা বলার জন্যই এত বছর ধরে আমি এখানে আসছি। এখন বলে দিয়েছি তো আর কখনোই আসবো না। এই বলে সে ওখান থেকে চলে যায়। পর আমরা কায়ংকে রেডি হতে দেখি। সে রেডি হয়ে দুবাইয়ে ঘুরতে বের হয়। ওখানকার সব টুরিস্টদেরকে হেসে ছবি তুলতে দেখে সেও তাদের মতো হেসে ছবি তোলার চেষ্টা করে। তখনই একটা বালুর ঝড় আসলে ওখানকার গাইড বলে, যখন এভাবে বালুর ঘূর্ণন ওঠে তখন আরবে এটাকে বলা হয় যে জিনি ডান্স করছে। সবাই তখন ওটা দেখতে চলে যায়, কিন্তু কায়ং উল্টো দিকে যেতে শুরু করে আর বালুর মধ্যে হাঁটতে থাকে। তখন তার ফ্রেন্ড মিনজি তাকে মেসেজ করে জানতে চায় মরুভূমি তার কেমন লাগছে। সে রিপ্লাই করে বলে, এই জায়গাটা কাউকে মেরে পুঁতে ফেলার জন্য পারফেক্ট একটা জায়গা। তখনই সে কিছু একটার সাথে হোঁচট খেয়ে নিচে পড়ে যায় আর দেখতে পায় সে একটা ল্যাম্পে হোঁচট খেয়েছে। এরপর সে ওই চেরাকটাকে বের করে আর বারবার বালুর মাঝে মারতে থাকে আর বলতে থাকে, আমাকে বিরক্ত কেন করলে? মানে সাইকো হলে যা হয়। তখন তার সামনে তার মায়ের চেহারা ভাসছিল আর সে ওটা আছাড় মেরে বলে, আমি কেমন আছি এটা পর্যন্ত আপনি জানতে চাননি। সৎ মাও তো আপনার থেকে ভালো হয়। ভয় কেন পেয়েছিলেন? আমি আপনার সাথে কি করেছি? এরপর রেগে সে ওই চেরাকটাকে দূরে ছুঁড়ে মারে, কিন্তু অদ্ভুতভাবে অন্যদিক থেকে চেরাকটা আবারও সেখানে এসে পড়লে সে আবারও ওটাতে হোঁচট খেয়ে পড়ে যায়। যা দেখে সে অবাক হয়ে যায় আর তার চুলের কাটা খুলে বলে, কি আছিস সেখানে? সাহস থাকলে আমার সামনে আয়। কিন্তু সেখানে তো কেউই নেই। এবার সে ওটা নিয়ে গবেষণা করতে শুরু করে আর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখতে থাকে। তখন তার চুল ওটাতে পড়ে আর ভেতর থেকে জিনি বলে ওঠে, এটা তো তুমি। তখনই ওটাতে ঘষা লেগে যায় আর জিনি বাইরে বেরিয়ে আসে। তখন চারপাশে ধুলোবালির জন্য কায়ং চোখ বন্ধ করে
টেনে নেয়। আর তখনই জিনিকে সামনে দেখে কায়ং বলে, যদি একটুও নড়াচড়া করো তাহলে আমি তোমাকে মেরে দেব। এরপর জিনির এই বিশাল চুল দেখে বলে, তুমি কোন শ্যাম্পু ইউজ করো আর তুমি কে, আমার পিছু কেন করছিলে? তখন জিনি তার কাছে এসে তার ঘ্রাণ নিয়ে বলে, এটা তো তুমি, সেই একই মাটির গন্ধ, সেই একই মানুষ যার কারণে আমি 983 বছর বন্দী ছিলাম। তখন জিনি বেচারা নিজেই নিজের চুলে পেঁচিয়ে পড়ে যায়। কায়ং মনে মনে বলে, এটা আবার কোন জোকার? জিনি বলে, আমি জোকার নই, আমার নাম হলো ইবলিস। আমি ধোঁয়াবিহীন আগুন দিয়ে তৈরি। মানুষ আমাকে জিন অথবা জিনি নামে চেনে। এরপর জিনি বমি করতে শুরু করে, কারণ কায়ং তার চেরাকটাকে অনেক জোরে জোরে ঝাঁকিয়েছিল। তবে কায়ং এসব কিছু পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। জিনিও তার পেছনে যেতে শুরু করে, কিন্তু বেচারা তার চুলের জন্য বারবার পড়ে যায়। তখন জিনি বলে, আরে আমি সত্যিকারের জিনি যে চেরাগের মধ্যে থাকে। তুমি তো অদ্ভুত মেয়ে, এমন কোনো মানুষ আছে যে জিনিকে পেয়ে তাকে ফেলেই চলে যায়? এরপর কায়ং হোটেলে ফিরে দেখে জিনি তার পুরো রুমে চুল ছড়িয়ে দিয়ে বসে আছে। যা দেখে কায়ং বলে, আমার রুম তুমি চুলের দোকান বানিয়ে ফেলেছো, তুমি এখানে কি করে আসলে? জিনি বলে, তুমি মনে হয় আমার কথা ভালোভাবে শোনোনি, আমি সত্যিকারের চেরাগের জিনি, তোমাকে আমার কথা শুনতেই হবে। কায়ং বলে, আমি শুধুমাত্র আমার নানির কথা শুনি। জিনি বলে, তাহলে আমাকে তোমার নানি ভেবে নাও। কায়ং বলে, আমি ইদানিং আমার নানির কথাও শুনি না, তুমি এখান থেকে চলে যাও। জিনি বলে, তোমার কি সত্যি আমার কথা মনে নেই? আজ থেকে 983 বছর আগে আমাদের দেখা হয়েছিল। কায়ং বলে, 983 বছর? তোমার কি আমাকে বোকা মনে হয়? মিথ্যা বলা বন্ধ করো। জিনি তখন কি বলবে বুঝতে পারে না। এত কিছু দেখেও তোমার মনে হচ্ছে আমি মিথ্যা বলছি? তুমি কি আমার চুল দেখতে পাচ্ছ না? 983 বছর ধরে আমি একবারও চুল কাটিনি। কায়ং বলে, ঠিক আছে মেনে নিলাম তুমি 983 বছর চুল কাটনি, তাহলে তোমার দাড়ি কোথায় গেল? যা শুনে জিনি অবাক হয়ে যায় আর বলে, আপাতত তার কাছে এই প্রশ্নের উত্তর নাই। জিনি বলে, এতদিন ধরে আমি সত্যিই ওই চেরাগে বন্দী ছিলাম। কায়ং বলে, তুমি এতদিন ওই চেরাগে কি করছিলে? জিনি তখন বলতে শুরু করে। তখন আমরা জিনিকে চেরাগের ভেতরে রাগী অবস্থায় দেখতে পাই। সে সৃষ্টিকর্তাকে বলছিল, আমাকে এখান থেকে বের করুন, এখানে একটা চেয়ার ছাড়া কিছুই নেই, তাও আবার আমার থেকে সাইজে ছোট, আমাকে এভাবে দেখতে কি আপনার ভালো লাগছে? তখন একটি লেখার উপরে আলো এসে পড়ে, যেখানে লেখা ছিল, জাহান্নামে যা। জিনি তখন মানুষদের আবারও দোষারোপ করতে থাকে যে তোদের জন্যই আজকে আমার এই অবস্থা, বাইরে বেরিয়ে আমি তোর সর্বনাশ করব। তো বাইরে তার পোষা প্যান্থার ছিল যে মানুষের রূপ নিতে পারত, আর তার নাম ছিল শেডি, তবে তার আসল নাম ছিল সাইদ। যুগে যুগে জিনি তার ওই প্যান্থারকে দিয়ে ওই মেয়ের ছবি দেখিয়ে দেখিয়ে সারা পৃথিবীতে তার খোঁজ করত। তবে সে তার সন্ধান পেতে পেতে মেয়েটি ওই জন্মে মারা যেত। জিনি বলে, আমি তোমাকে অনেক অনেক বেশি মিস করেছি। আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করেছিলাম সে যেন তোমাকে পুনর্জন্ম দেয় আর আমার সঙ্গে তোমার আবারও দেখা করিয়ে দেয়। এসব বলে পেছনে ফিরতেই দেখে কায়ং তার চুল গায়ের উপরে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এটা দেখে সে অবাক হয়ে যায় যে সে এতক্ষণ কাকে গল্প শোনালো। তখন সে তার চেরাগের ভেতরে চলে যায়। তখন কায়ং তার চেরাগটা হাতে তুলে নেয়, অর্থাৎ এতক্ষণ ধরে সে নাটক করছিল। আর তখনই জিনি তাকে পেছন থেকে ডাকে। কায়ং বলে, তোমার গল্প আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে, আচ্ছা এর পরে কি হলো সেটা বলো। সৃষ্টিকর্তা কি তোমার কথায় সাড়া দিয়েছিল? জিনি বলে, হ্যাঁ, সৃষ্টিকর্তা আমার ইচ্ছা পূরণ করেন, তবে আমাকে একটা শর্ত দিয়ে বলে, যদি আমাকে কখনো কোনো কারণে এই মানুষের সামনেই মাথা নত করতে হয় তাহলে আমাকে সে ধ্বংস করে দিবে। এরপরেই আমার তোমার সাথে দেখা হয়। তখন আমাদেরকে একটু আগের সিন দেখানো হয় যখন কায়ং ওই চেরাকটা পেয়েছিল আর সে ওটাতে ঝাঁকি দেওয়ার ফলে ভেতরে জিনির অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তখন কায়ং খাবার খাচ্ছিল। জিনি বলে, শেষ পর্যন্ত সৃষ্টিকর্তা আমার দোয়া কবুল করেছেন, আর যখন বাইরে বের হলাম তখন তোমাকে পেলাম, তোমাকে দেখে আমি খুশি হয়েছি, কিন্তু আমার জানা ছিল না যে তুমি এমন হবে। কায়ং বলে, কেন কি করেছি আমি? জিনি বলে, তুমি আমাকে সম্মান করনি আর আমাকে ভয় করনি, তুমি মাটি দিয়ে বানানো সামান্য মানুষ। এইবারে আমি সৃষ্টিকর্তার কাছে ঠিকই প্রমাণ করব যে তার বানানো এই মানুষ কত খারাপ এবং লোভী। কায়ং বলে, এইসব তুমি আমার সামনে আমাকে বলছো? তোমার তো সাহস কম নয়, তুমি আমার থেকে কি চাও সেটা বলো। জিনি বলে, আমি চাই তুমি নিজের 3টা ইচ্ছার কথা আমাকে বলো, আমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবো, কিন্তু আমি শুধু কোনো মৃতকে জীবিত করতে পারবো না আর ভবিষ্যৎ বলতে পারবো না, এছাড়া তুমি যাই বলবে আমি তাই করতে পারবো। কায়ং বলে, তুমি আমাকে লোভ দেখাচ্ছ? জিনি বলে, ঠিকই বলেছ, আমি তোমাকে আমার মতো খারাপ বানিয়ে দিব। কায়ং বলে, তুমি তো দেখছি অনেক বড় হারামি, তুমি আমার সামনে থেকে ফটো, না হলে আমার প্রথম ইচ্ছা তোমার মৃত্যু হবে। জিনি বলে, এত রেগে কেন যাচ্ছ? তুমি তো আগের প্রত্যেক জন্মে অনেক ভালো মানুষ ছিলে, কিন্তু তুমি এইবারে একদম অন্যরকম। কথায় কথায় চাকু বের করো। তো চলো আমি তোমাকে লোভ দেখাই, তোমার জন্য উট নিয়ে আসছি। কায়ং বলে, আমি উবার আর ডেকে নিয়েছি। জিনি বলে, সেটা আবার কি? কায়ং বলে, এখানে উঠ না ট্যাক্সি চলে। তখনই একটা বাইক স্পিডে ওখান দিয়ে গেলে জিনি ভয় পেয়ে যায় আর বলে, এটা কি জিনিস? বদমাস খবিস
খবিস কোথাকার, যদি আমার লেগে যেত। কায়ং বলে তোমার অলরেডি লেগে গেছে। তখন দেখি জিনির অর্ধেক শরীর আলাদা হয়ে গেছে। তখন কায়ংকে তার নানি ফোন করলে কায়ং এর ফোনের রিংটোন শুনে জিনি তো ভয় পেয়ে যায়। তখন তার নানি তাকে বলে একা একা কোথাও যেও না, আর তুমি ছেলেদের থেকে দূরেই থাকবে। কায়ং বলে আমার সাথে এখনই একটা ছেলে আছে, তুমি কি কথা বলতে চাও? তখন জিনি বলে আমি বলবো না, বয়সে আমি তোমার নানির থেকেও অনেক বড়। যাই হোক, পরের সিনে দেখি কায়ং একটা কার ঠিক করছে, আর কায়ং এর একটা গ্যারেজ ছিল। তখন একজন কায়ং এর ভিডিও করছিল। কায়ং বলে যদি তুমি এই গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করো তাহলে আমি তোমাকে পরবর্তীতে একটা ডিসকাউন্ট দেব। ছেলেটা জিজ্ঞেস করে সাইকোপ্যাথরা কি ভালোবাসার মানুষের জন্য কাউকে মেরে ফেলতে পারে? কায়ং বলে সেটা জানি না, তবে পৃথিবীতে একজন মানুষ আছে যার জন্য আমি যে কাউকে মেরে ফেলতে পারি। এটাকেই কি ভালোবাসা বলে? আমরা দেখি সে ছেলেটা এই ভিডিওটা অনলাইনে পোস্ট করে দেয়। আসলে সে একজন ইউটিউবার ছিল। এদিকে কায়ং দুবাইয়ের একটা জুয়েলারি শপে আসে। এখানে এত গোল্ডের জুয়েলারি দেখে কায়ং বলে দেখে মনে হচ্ছে এই সবগুলো নিয়ে যাই। তখনই জিনি হাজির হয়ে যায় আর বলে তো চেয়ে নাও, তুমি বললে এখনই তোমার প্রথম ইচ্ছা পূরণ করে দেই। কায়ং বলে তুমি হাঁটো এখান থেকে, আগে তোমার চুল কেটে আসো। তখন তার ফ্রেন্ড মিনজি তাকে মেসেজ করে বলে তুমি দুবাই গিয়েছো, তাই আমার জন্য কিছু গিফট নিয়ে আসবে। তখন আরেকজন টুরিস্টকে সে জিজ্ঞেস করে এখান থেকে বন্ধুদের জন্য কি গিফট নিয়ে গেলে ভালো হয়। মেয়েটা তখন লাক্সারি ব্যাগ বা জুয়েলারির কথা বলে। তখনই সেখানে জিনি এসে আবারও বলে তোমার 3টা ইচ্ছা এখনো বাকি আছে, তাড়াতাড়ি সেগুলো চেয়ে নাও। কায়ং এটা শুনে রেগে বলে এখান থেকে দূর হয়ে যাও, তুমি ভুল মানুষকে বেছে নিয়েছো। বাকি টুরিস্টরা তো এই ঘটনা দেখে অবাক হয়ে যায়, আর তারা জিজ্ঞেস করে কায়ং কার সাথে কথা বলছে। কায়ং বলে এই যে আমার পাশে যে জোকারটা দাঁড়িয়ে আছে তার সাথে। তারা তো কায়ংকে পাগল ভেবে ওখান থেকে চলে যায়। জিনি বলে আমাকে তুমি ছাড়া আর কেউই দেখতে পায় না, এটা আমার জাদু। এই কথা শুনে কায়ং অনেক রেগে যায় আর বলে একের পর এক মিথ্যা বলে যাচ্ছ, চুলের দোকান দিয়ে বসে আছো, তাহলে তোমার দাড়ি কেন নেই? তুমি আমার মাথা খারাপ করে দিচ্ছ, মানুষ আমাকে খারাপ ভাবছে। জিনি বলে তুমি আগে থেকেই খারাপ, আর এই খারাপ ভাবটাকে ধরে রাখবে, না হলে আমার সাগরিত কি করে হবে? এটা শুনে কায়ং আরো রেগে যায় আর সে ওই চেরাকটা নিয়ে এসে নদীতে ফেলে যায়। তবে হোটেলে এসেই দেখে যিনি আবারও সেখানে চলে এসেছে আর চুল চিপে পানি বের করছে। এরপর কায়ং ওটা 1 দিরহামে আরেকজনের কাছে বিক্রি করে দেয়। তবে যিনি আবারও হোটেলে পৌঁছে যায় আর বলে আমি তোমাকে ছাড়তে পারবো না, কারণ তুমি আমার মালিক। এইবারে কায়ং প্ল্যান করে সে আরেকটা জিনি বের করে তার সঙ্গে ওই জিনির ফাইট করাবে। এরপর সে একটি দোকানে গিয়ে বিভিন্ন চেরাক ঘষতে থাকে। এভাবে ঘষতে ঘষতে একটা চেরাগের ভেতর থেকে জিনি বেরিয়ে আসে। কায়ং তখন তাকে দেখে ভাবে সব জিনিরাই মনে হয় একই রকম দেখতে, কারণ একেও ইবলিসের মতো দেখতে। তখনই জিনি নিজের প্রশংসা করতে শুরু করে আর কায়ং বুঝতে পারে যে এটা আসলে ইবলিস। তখন কায়ং রেগে একটা চেরাক দিয়ে তার মাথায় বাড়ি মারে। জিনি বলে তুমি যেখানে যাবে আমি তোমাকে খুঁজে নেব। কায়ং বলে একটা কথা বলো, তুমি কোরিয়ান কিভাবে বলছো? জিনি বলে আমি আরবিতেই বলছি, কিন্তু তুমি কোরিয়ান ভাষাতে শুনতে পাচ্ছ। কায়ং বলে তুমি আরবি জানো নাকি? তখন জিনি তাকে আরবি বলে শোনায়। Become harder, and I harmam. Oh, 비더니 쿠스파르 맨파드닉. কায়ং বলে তুমি কি উঠতে পারো? টিভিতে দেখানো সুপারম্যান আর ভ্যাম্পায়ারদের মতো উঠতে পারবে? তখন জিনি কায়ংকে নিয়ে উঠতে শুরু করে আর সে কায়ংকে পুরো দুবাই শহর ঘুরিয়ে দেখায়। তখন কায়ং এর অনেক ভালো লাগছিল। জিনি তখন তাকে একটা টাওয়ারের উপরে নিয়ে আসে। কায়ং তখন বলে তুমি তো দেখছি সত্যিই জিনি, তুমি তোমার কান চেপে ধরো, কারণ আমি এখন খুশিতে চিৎকার করব। জিনি বলে সবাই এটাই করে। এই বলে সে তার কান চেপে ধরে। কায়ং তখন চিৎকার করতে থাকে। জিনি বলে জানতাম এমন রিয়াকশনই আসবে, কিন্তু তখনই কায়ং জিনির দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়, যা দেখে জিনি বলে এটা কেমন হাসি? কায়ং বলে আমি এভাবেই খুশি প্রকাশ করি। তখন সে জিনির কাছে গিয়ে বলে এত উঁচু বিল্ডিং থেকে পড়ে গিয়ে তোমার মাথা আগে ফাটবে নাকি হাত পা আগে ভাঙবে? এই বলে সে জিনিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে এই কথাটা কিন্তু আমার গ্র্যান্ডমাকে বলো না। জিনি প্রথমে পড়ে যাওয়ার ভান করে, এরপরে আবারও উড়ে উপরে চলে আসে। কায়ং বলে আমি ভাবিনি তুমি এত তাড়াতাড়ি আসবে। জিনি তার ভাঙা হাত পা গুলো ঠিক করছিল। সে কায়ং এর উপরে অনেকটা রেগে গেছিল। সে বলে যেটা কেউ ভাবতে পর্যন্ত পারে না সেটা তুমি করলে কি করে? এই বলে জিনি তার গলা টিপে ধরে আর বলে তোমার এটা করা ঠিক হয়নি। তখন আমরা 983 বছর আগের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ছোট্ট কায়ং বলছিল আমার শাস্তি হয়েছে, এখন তোমারও শাস্তি হবে, আর এটাই আমাদের প্রাপ্য। বর্তমানে জিনি বলে আমি আশা করেছিলাম এই জন্মে তুমি খারাপ হবে, কিন্তু তুমি একটু বেশি বদলে গিয়েছো। তুমি আসলে কি জিনিস? আমার কাছে নিজের জীবন ভিক্ষা চাও, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। কায়ং বলে আমার মনে হচ্ছে আমার ইচ্ছা পূরণে তোমার ফায়দা রয়েছে। জিনি বলে ঠিকই ধরেছো, তুমি 3টা ইচ্ছা
চাইলেই আমি মুক্ত হয়ে যাব আর এরপর তোমাকে মেরে ফেলবো। কায়ং বলে যদি মারতেই হয় আমাকে এখনই মেরে ফেলো, আমাকে এখান থেকে ফেলে দাও, আমার তো অনেক মজা লাগছে। আর আমরা তো জানি যে কায়ং আসলে একটা সাইকোপ্যাথ। জিনি তার এই কথা শুনে অবাক হয়ে যায়। কায়ং বলে আমি আমার জীবনে বোর হচ্ছিলাম কিন্তু এখন আমার মজা লাগছে। কায়ং জোরে জোরে হাসতে থাকে। জিনি আরো জোরে তার গলা চেপে ধরলেও কায়ং হাসতে থাকে। জিনি তখন কায়ংকে নিচে ফেলে দেয়, তবে কায়ং তখনও হাসছিল। জিনি এটা দেখে আরো অবাক হয়ে যায় আর কায়ংকে উপরে নিয়ে আসে আর তার গায়ের গন্ধ শুকে বলে ওই একই মাটির গন্ধ, তুমি সেই মেয়ে। আমার জানা ছিল না যে মানুষ এতটা নিচে নেমে গেছে, তোমার চোখে মৃত্যুর কোনো ভয় ছিল না। কায়ং বলে ঠিক বলেছ, মরতে আমি ভয় পাই না, তুমি আমাকে মেরে ফেলতে চাও তাই না? কিন্তু তার আগে কি তোমাকে আমি 2-1 বার মেরে ফেলতে পারবো? জিনি বলে তুমি যদি আমাকে ছোঁয়ারও চেষ্টা করো আমি তোমাকে ছাড়া তোমার সমস্ত আপনজনকে মেরে ফেলবো, যেন তুমি এই পৃথিবীতে একা কষ্ট পেয়ে মারা যাও। আমি তো এটার জন্যই গত 983 বছর ধরে অপেক্ষা করে আসছি। এই বলে তাকে টাওয়ারের উপর রেখেই ওখান থেকে চলে যায়। পরের সিনে জিনি হতাশ হয়ে একটা রেস্টুরেন্টের বাইরে বসেছিল। তখনই সেখানে তার পোষা প্যান্থার শেডি আসে। জিনি তাকে দেখে মনে মনে তাকে তার কাছে আসতে বলছিল। শেডি মনে মনে বলছিল এই দুনিয়াতে আমি অনেক ফেমাস, তাই একটু মজা নিতে দেন। তবে জিনি রেগে তাকে তার কাছে আসার হুকুম দেয়। পরের সিনে শেডি নিজের মানুষ রূপে এসে জিনিকে বলে আকা আপনাকে চেরাগের বাইরে দেখে আমার অনেক খুশি লাগছে। জিনি বলে তুমি তো আমার কথা শুনছিলেই না। শেডি বলে এমন কিছুই না, আপনাকে যে ল্যাব থেকে বের করেছে সে কি তার ইচ্ছার কথা বলে দিয়েছে? জিনি বলে ওই মেয়েটা অদ্ভুত, তার কোনো ইচ্ছাই নেই। এইদিকে দেখি কায়ং বাড়ি যাওয়ার জন্য তার লাগেজ গুছিয়ে নেয় আর সে চেরাগটাকে ওই হোটেলে রেখেই চলে যায়। তবে প্লেনে এসে দেখতে পায় জিনি তার সিটে বসে ডিনার করছে। কায়ং রেগে বলে তুমি আমার সিটে কেন বসেছো? জিনি বলে আমি জীবনের প্রথম এমন বাহনে উঠলাম আর এই খাবারটাও অনেক ভালো, আমার চেরাগটা মনে হয় তুমি ভুলে ফেলে এসেছো। কায়ং বলে আমি ইচ্ছা করেই ফেলে এসেছি। জিনি বলে ফেলে কেন এসেছো? বেকার চেষ্টা করে লাভ হবে না, তুমি আমার মালিক, তুমি যেখানেই যাবে আমিও সেখানেই যাব। এই বলে সে ঘুমানোর জন্য চলে যায়। কায়ং তখন বলতে থাকে ও আমার মতো হেয়ার স্টাইল কেন করেছে? ও কি জানে যে আমি আমার চুলকে কত ভালোবাসি? যাই হোক পরের সিনে কায়ং গ্রামে পৌঁছে যায়। তখন তার নানির বান্ধবীরা বলে কায়ং তোমার সঙ্গে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছো, ভালোই করেছো কায়ং। তখন কায়ং পাশে তাকিয়ে জিনিকে দেখে তো অবাক হয়ে যায় আর জিনিকে সে একদম চুপ থাকতে বলে। এরপর তার নানির বান্ধবীদের সে বলে সে আমার বয়ফ্রেন্ড না, সে শুধু গ্রাম দেখতে এসেছে আর সে আমার রুমেই থাকবে। তার নানির বান্ধবীরা বলে বন্ধ ঘরে যে কোনো কিছু হতে পারে। এই নিয়ে তারা মজা করতে থাকে। তখন একজন তার নাম জিজ্ঞেস করলে জিনি বানিয়ে তার নাম লি ফুলি বলে। এরপর কায়ং জিনিকে বলে এখানে থাকতে হলে তোমাকে আমার রুলস মানতে হবে, ওই বুড়িদের থেকে দূরে থাকবে, তুমি কারো সামনেও আসবে না, জাদু করার সময় ধরা যেন না পড়ো, আর আমার ইচ্ছা পূরণ করার জন্য আমার ইচ্ছা জানতে চেয়ে পিছনে লাগবে না। জিনি বলে তো আমি কি এখানে ঘোড়ার ঘাস কাটার জন্য এসেছি? সে বলে তুমি তোমাকে মেরে ফেলতে চাও তাই না, তাহলে তুমি এই ইচ্ছাটাই চেয়ে নাও। কায়ং বলে এটার জন্য আমি ইচ্ছা কেন চাইবো, এটা তো আমি নিজেই করতে পারি। এই বলে একটা লাঠি হাতে নেয় আর তখনই তার নানি ভেতরে চলে আসে আর বলে কায়ং কাকে মারার কথা বলছে আর সে এটা কেন উঠিয়েছে? তখন জিনি বলে তুমি তো চেয়েছিলে আমি যেন কাউকে দেখা না দেই, তাই আমি এটাই করেছি। নানি বলে কায়ং তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি কোনোদিনই কাউকে মারবে না। তখন কায়ং তার হাত থেকে ওটা ফেলে দেয় আর নিজের ঘড়ির টিকটিক আওয়াজ শুনে রাগকে শান্ত করার চেষ্টা করে, যেটা দেখে জিনি কিছুটা অবাক হয়। তখন কায়ং এর ছোটবেলার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। নানি তাকে বলছিল তোমার বাবা মা বোন তারা কখনোই আর ফিরে আসবে না, তাই তুমি এখন থেকে আমার কাছে থাকবে। এটা শুনে কায়ং অনেক বেশি রেগে যায় আর কান্নাকাটি করতে থাকে। সে চিৎকার করে বলে আমার বাবা মা আমার সাথে এমন কেন করছে? তখন নানি তার কানে ঘড়ি ধরে বলে যখনই তোমার রাগ হবে তখনই তুমি এই টিকটিক আওয়াজ শুনবে আর তোমার রাগ ঠান্ডা হয়ে যাবে। এরপর সে তাকে মুভি দেখিয়ে মানুষের ভালো লাগা খারাপ লাগা অনুভূতি শেখাতে থাকে আর তাকে বোঝায় যখন পরিবারের কেউ মারা যায় তখন অন্যরা অনেক কষ্ট পায়, তাই তো আমি তোমাকে মারামারি থেকে দূরে থাকতে বলি। কায়ং চুপচাপ ওই ঘড়ির আওয়াজ শুনতে থাকে। পরদিন কায়ং দেখে তার জুতার মধ্যে তার দাদি ছোট্ট একটা পাথর রেখেছে, যা দেখে সে বলে দাদি আমি আপনার উপরে অনেক বিরক্ত, আপনার থেকে মুক্তি পেতে কি করতে হবে? তার দাদি বলে তোমাকে অনেক পড়াশোনা করতে হবে আর ভালো রেজাল্ট করে চাকরি পেতে হবে, তারপরেই তুমি মুক্তি পেতে পারো। আর এরপর থেকে কায়ং অনেক পড়াশোনা করতে শুরু করে আর এভাবেই সে ভালো ইউনিভার্সিটিতেও চান্স পেয়ে যায়। সিন প্রেজেন্টে এলে নানি জিনিকে কায়ং এর বিভিন্ন অ্যাওয়ার্ডস আর সার্টিফিকেটের ছবি দেখিয়ে বলে আমার কায়ং অনেক পড়াশোনা করেছে, তুমি কত দূর পড়াশোনা করেছো? জিনি বলে আমি এই ব্যাপারে আগেই কিছু বলতে পারবো না। নানি বলে এমনটা হলে চলবে না, আমার কায়ং ন্যাশনাল সায়েন্স ইউনিভার্সিটিতে পড়েছে আর সে প্রথম হয়েছিল, তোমাদের দুজনের পারফেক্ট ম্যাচ হতে হবে। জিনি তখন কোনো মতে ওখান থেকে পালিয়ে এসে কায়ংকে বলে তোমার নানি আমাকে অনেক প্রশ্ন করছে। তখন সে কায়ং এর টেবিলে গিয়ে বসলে কায়ং তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে আমার জিনিসে হাত লাগাবে না। এরপর সে ল্যাপটপে হিরোদের ছবি দেখে বলে এদেরকে আমার মতোই দেখতে। কায়ং বলে এদের সঙ্গে
নিজের কম্পেয়ার করতে যেও না, এরা হলো মানুষ আর তুমি হলে একটা জিনি। এরপর কায়ং একটা গাড়ি নিয়ে বের হয় আর কায়ং এর অনেক টাকা পয়সা ছিল। তাদের গ্রামের মধ্যে সবচেয়ে বেশি ধনী ছিল কায়ং। তখন একজন মহিলা বলে এই গাড়ি কার, আরেকজন বলে এটা ওই পাগলের, সবাই ওকে সাইকেল বলে ডাকে। তখন কায়ং তাদের ডেকে বলে দাদি ওটা সাইকেল না, সাইকোপ্যাথ হবে, সবাই আমাকে সাইকোপ্যাথ বলে। এই বলে সে চলে যায় আর তারা কায়ংকে নিয়ে কথা বলতে থাকে। তখনই হঠাৎ সেখানে জিনি এলে তাকে দেখে তারা ভয় পেয়ে যায়। জিনি তখন তাদের কাছে কায়ং এর ব্যাপারে জিজ্ঞেস করে। আন্টি বলে কায়ংকে আমরা গ্রামের সবাই মিলে বড় করেছি। জিনি বলে কিভাবে? সে বলে কায়ং ছোটবেলায় দা ছুরি যেটাই পেত সেটা নিয়ে বিভিন্ন পশু পাখিদের আক্রমণ করতে যেত। তখন আমাদের মধ্যে থেকে কেউ তাকে থামিয়ে ওটার সঠিক ব্যবহার শেখাতো। এরপর সন্ধ্যাবেলা জিনি কায়ং এর সাথে ছিল। তখনই সেখানে গ্রামের মোড়ল আঙ্কেল আসে আর কায়ংকে বলে এটাই কি তোমার সেই ফিয়ান্সে যাকে তুমি দুবাই থেকে নিয়ে এসেছো? কায়ং বলে ও আমার ফিয়ান্সে না। আঙ্কেল বলে মিথ্যা কেন বলছো? তখন তারা তাকে অনেক কথা বললেও জিনি কোনো কথা বলছিল না, কারণ কায়ং তাকে কথা বলতে নিষেধ করেছিল। কায়ং তখন জিনির কানে কানে বলে তুমি ওদের সাথে কথা বলতে পারো। তখন জিনি এক্সাইটেড হয়ে তাকে হ্যালো বলে আর তার নাক দিয়ে আঙ্কেলের নাকে ঘষা দেয়। এতে তো আঙ্কেল অনেক রেগে যায় আর বলে আমাকে দেখে কি তোমার ওই রকম লোক মনে হয়? তার রাগ দেখে তো জিনি ওখান থেকে পালিয়ে যায়। এরপর তারা সুপার শপে চলে আসে। কায়ং বলে এখানে মানুষ একজন আরেকজনকে গ্রিট করে হ্যালো বলে, নাক ঘষে না। তো জিনি এই সুপার শপ দেখে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে থাকে যে এটা কেমন জায়গা, এখানে এত কিছু কেন। কায়ং বলে এটা একটা সুপার শপ আর আঙ্কেলের সাথে তুমি যা করেছো এর জন্য হয়তো সে তোমাকে শাস্তি দিবে। জিনি বলে এটা তো আমাকে আগে বলা উচিত ছিল। কায়ং তখন বলে তোমার তো এখনো মিঞ্জির সাথে দেখা হয়নি, মিঞ্জি তোমার সামনে পড়লে তুমি একটু সাবধানে থেকো। জিনি বলে এখন এই মিঞ্জিটা আবার কে? তখন আমাদের মিঞ্জিকে দেখানো হয় যে ওয়াশরুমে যাচ্ছিল। তখনই একটা স্টাফ ডেকে বলে যে ওটা মেয়েদের ওয়াশরুম, ওখানে যাবেন না। মিঞ্জি তাকে বলে আমি তো একটা মেয়ে। এরপর আমরা একজন বিজনেসম্যান মিস্টার রু আর তার অ্যাসিস্ট্যান্ট ইরেমকে দেখি। অ্যাসিস্ট্যান্ট বলছিল বস আপনার কাছে তো অনেক টাকা আছে, তারপরেও কেন আপনি আরো টাকার পিছনে ছোটেন? তখন রু বলে এই দুনিয়াতে টাকা না থাকার মানে হচ্ছে জাহান্নামে থাকা, আর আমি জাহান্নামকে ঘৃণা করি। এদিকে সেডি জিনিকে ড্রিঙ্কস খেতে দেয় আর এটা খেয়ে জিনির অনেক ভালো লাগে আর বলে এই কেটলির মধ্যে এটা কি জিনিস? সেডি বলে এটা কেটলি না ক্যান। এরপর সে জিনিকে এখানেই থাকতে বলে কোথাও চলে যায়। তখন জিনি ওখানে কিছু বাচ্চাকে গেম খেলতে দেখে সেও গেম খেলতে বসে পড়ে আর তার গেম খেলতে এতই ভালো লাগছিল যে খেলতে খেলতে রাত হয়ে যায়, কিন্তু সে খেলতেই থাকে। যা দেখে একজন বলে তুমি এখনো বাড়ি যাওনি, এবার বাড়ি চলে যাও। জিনি বলে আমিও বাড়ি যেতে চাই, কিন্তু আমি তো নিজেকে থামাতেই পারছি না, মানে ইবলিস বি লাইক ভাই আমি মানুষের জালে ফাইসে গেছি। তো এরপর থেকে জিনি প্রত্যেক দিনই এখানে এসে বাচ্চাদের সাথে খেলতে শুরু করে আর খেলতে খেলতে তার সমস্ত টাকাই শেষ করে ফেলে আর বাচ্চাটাকে বলে তুমি এখানে থাকো আমি এখনই আসছি। এরপর সে যায় কায়ং এর কাছে কিছু টাকা চাইতে, কিন্তু কায়ং বলে তুমি না জিনি, জাদু করে টাকা নিয়ে আসো। জিনি বলে আমরা জিনিরা নিজেদের জন্য জাদু করে কিছু করতে পারবো না, আর তাকে বলে শেষবারের মতো আমাকে কয়েকটা টাকা ধার দাও। কায়ং বলে শেষবার মানে কি? প্রথমবার তুমি কখন আমার থেকে টাকা নিয়েছো? জিনি বলে তোমার কাছ থেকে নেইনি, কিন্তু আমি তোমার নানির জমানো টাকা নিয়েছিলাম। এইটা শুনে তো কায়ং জিনিকে দৌড়ানি দিতে থাকে। জিনি বলে তুমি সুযোগ পেলেই আমাকে মারতে কেন লেগে পড়ো? কায়ং বলে চোর কোথাকার, আমার নানির টাকা তাড়াতাড়ি ফিরিয়ে দাও। এরপর রাতে কায়ং বাড়ি ফিরছিল, তখন জিনি আবারও কায়ং এর থেকে 1000 ওন চাইতে থাকে, কারণ সে গেম খেলবে। কিন্তু কায়ং তার দিকে স্পিডে গাড়ি নিয়ে তাকে উড়িয়ে দেয়। এরপরের সিনে জিনি আর সেদিকে আমরা একসাথে দেখতে পাই। সে তার ঘাড় ঠিক করে বলে এই কায়ং মেয়েটা অনেক বেশি ভয়ানক, কথায় কথায় সে আমাকে মারতে লেগে পড়ে আর লোকে তাকে সাইকোপ্যাথ বলে। আসলে সাইকোপ্যাথের মানেটা কি? এরপর তারা ইন্টারনেট ক্যাফেতে এসে সাইকোপ্যাথ নিয়ে রিসার্চ করে আর রেজাল্ট দেখে তো জিনি অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর জিনি বলে এইবার বুঝতে পারলাম তার গলা চেপে ধরার পরেও সে কেন ভয় পায়নি। এরপর সে ঠিক করে যে কোনো ভাবেই হোক তাকে তার 3টা ইচ্ছা খুব দ্রুত পূরণ করতে হবে। এরপর সে কায়ং এর কাছে চলে আসে। কায়ং তখন জিম করছিল, সে এসে তার জাদু দিয়ে ওই জিমে আগুন লাগিয়ে দেয়। এরপর সে কায়ংকে বলে তুমি এবার আমার কাছে আগুন নিভিয়ে তোমাকে বাঁচানোর উইশ করো, কারণ আমি চাইলে এই আগুন পুরো গ্রামে বা পুরো শহরেও লাগিয়ে দিতে পারি। তখনই কায়ং অন্য দিক দিয়ে বেরিয়ে আসে। জিনি এটা দেখে বলে তুমি এত ভয়ানক কেন? কায়ং তখন প্রচন্ড রেগে তাকে রড দিয়ে অনেক মারতে থাকে আর জিনি ব্যথায় চিল্লাতে থাকে আর তাকে থামতে বলে। কায়ং বলে তুমি পুরো পৃথিবী জ্বালিয়ে দিলেও আমার কিছুই যায় আসবে না। জিনি বলে যদি না আসে যায় তাহলে এত মারছো কেন? কায়ং বলে কারণ তুমি আমার আজকের রুটিন খারাপ করে দিয়েছো। আর কায়ং কঠোরভাবে তার রুটিন মেনটেন করত। তখনই গ্রামের মানুষ সেখানে ফায়ার ব্রিগেড নিয়ে হাজির হয়, কিন্তু দেখতে পায় আগুন একাই নিভে গেছে। তারা কায়ংকে দেখতে পেয়ে বলে তুমি একটা মানুষকে এভাবে মারছো কেন? জিনি বলে আপনারা চিন্তা করবেন না, আমি কোনো মানুষ নই, আসলে আমি অনেক বড় একটা শয়তান। তখনই একজন বলে মার খেয়ে তো তোমার মাথা চ্যাপ্টা হয়ে গিয়েছে। জিনি বলে এসব আমার
অভ্যাস আছে, আমার ব্যথা করছে না, একটু পরেই এটা ঠিক হয়ে যাবে। তখন আরেকজন বলে তোমার হাতও তো ভেঙে গেছে। এই দেখে জিনি নিজেও ভয় পেয়ে যায়। জিনি হেসে বলে আমার হাতও আগে থেকেই এমন ছিল। তখন কায়ং তাকে আবারও মারতে শুরু করলে সবাই তাকে থামাতে যায়। জিনি তখন রেগে তাদের বলে তোমরা কেন আমাদের মাঝখানে আসছো, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। যাওয়ার সময় কায়ং বলে তোমাকে পরে আবার মারবো, কারণ আমার এখন সময় নেই। তুমি এখানে যে ঝামেলাটা করেছো সবকিছু যদি রাতের মধ্যে ঠিক না হয় তাহলে তোমাকে 4 টুকরো করে সৃষ্টিকর্তার কাছে পাঠিয়ে দিব। এই বলে তাকে একটা ঘুষি মেরে দেয়। আর এই ঘটনায় জিনি বুঝতে পারে কায়ং এর কাছে অন্যদের জীবনের মূল্য নেই। সে বলে আমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে। এরপর কায়ং তার ফ্রেন্ড মিনজির সাথে দেখা করতে আসে। মিনজি বলে তুমি প্রত্যেকবার রেস্টুরেন্টে এসে একই ডিশ অর্ডার করো, এর পরের বারে আমরা নুডলস খাবো। কায়ং বলে এটা আমার নানির রুলস, আমি চেঞ্জ করতে পারবো না, না হলে অন্যদের ক্ষতি হয়ে যাবে। যদি একটা রুলসও ভাঙি তাহলে আমাকে আর কেউ কন্ট্রোল করতে পারবে না। মিনজি বলে তুমি নিজেকে আলাদা কেন ভাবো যে তোমার দ্বারা কারো ক্ষতি হবে? তোমার মাঝেও আমাদের মতো ইমোশন আছে, তুমি শুধু এটাকে ফিল করতে চাও না। কায়ং বলে আমার মধ্যে কোনো ফিলিংস নেই, কিন্তু আমি ফিলিংস বুঝতে পারি। এই যে গত 5 বছর ধরে তুমি আমার সঙ্গে এসে এই একই খাবার খাও, যদিও এটা তোমার পছন্দ না, কিন্তু তুমি চাও আমি যেন সাধারণ মানুষের মধ্যে বসে খাবার খাই, তাই প্রত্যেকবার এখানে আসো। এটাকেই তো ফ্রেন্ডশিপ বলে। এটা শুনে মিনজি ইমোশনাল হয়ে পানি আনার কথা বলে আড়ালে এসে কান্না করতে থাকে। আর তখনই সেখানে জিনি আসে আর তাকে দেখে কায়ং রেগে যায়। জিনি ভয়ে ভয়ে বলে আমি তোমাকে ডিস্টার্ব করতে আসিনি, আমি শুধু এটা বলতে এসেছি যে আমি জিম ঠিক করে দিয়েছি। এরপর কায়ং জিনিকে একটা হেয়ার ক্লিপ কিনে দেয় আর বলে যখনই তুমি শুধু আমাকে দেখা দিবে তখনই তুমি মাথায় এই ক্লিপ লাগাবে, না হলে মানুষ আমাকে আরো আজব ভাববে। জিনি বলে আমি তোমার কথা কেন শুনবো, তোমার ইচ্ছা হলে তুমি পরো, কিন্তু যদি তুমি উইশ করো তাহলেই আমি এটা পরবো। কায়ং বলে আমার 3টা উইশ পূরণ হয়ে গেলেই তো তুমি আমাকে মেরে ফেলবে, এত তাড়াহুড়া কেন করছো? জিনি বলে এটাই এখন আমার জীবনের একমাত্র উদ্দেশ্য, কারণ তোমার জন্যই আমি 983 বছর বন্দী ছিলাম। কায়ং বলে প্রমাণ করো যে সেটা আমিই ছিলাম। সে বলে তুমিই ছিলে, তোমার লাশকে আমি মাটি হতে দেখেছি, সেই মাটি এখনো আমার কাছে আছে। কায়ং বলে আমি আমার নানির কথায় বিশ্বাস করি। নানি বলে মানুষেরা অনেক ভালো হয়, আর পৃথিবীতে যদি খারাপ কেউ থাকে তাহলে সেটা আমি। জিনি বলে আমি 1000 বছর ধরে মানুষের ইচ্ছা পূরণ করে আসছি, আমি জানি মানুষ অনেক লোভী হয়, আচ্ছা আচ্ছা মানুষকে আমি পথভ্রষ্ট হতে দেখেছি। কায়ং তখন বলে আমি আমার প্রথম উইশ চাইবো, কিন্তু তার জন্য তোমাকে প্রথমে এখান দিয়ে যাওয়া প্রথম 5 জন মানুষের উইশ পূরণ করতে হবে, আর প্রমাণ করতে হবে যে মানুষেরা লোভী হয়। যদি এই 5 জনের মধ্যে 3 জনকে তুমি পথভ্রষ্ট করে খারাপ প্রমাণ করতে পারো তাহলে আমি তোমার কাছে 3টা ইচ্ছা চাইবো, আর তুমি আমাকে পরে মেরে দিও। আমার নানি কখনোই মিথ্যা বলে না। জিনি বলে তোমার কোনো ধারণা আছে যে তুমি কি বলছো? কায়ং তখন বলে এটাই হলো আমার প্রথম ইচ্ছা, প্রমাণ করে দেখাও যে মানুষ খারাপ। জিনি তো এইটা শুনে অনেক খুশি হয়ে যায়, কারণ কায়ং তার প্রথম ইচ্ছার কথা বলেছে। কায়ং তখন তাকে ক্লিপটা দিয়ে দেয়। এরপর কায়ং বলে তুমি জিনিদের মাঝে টপে কি করে গেলে? জিনি বলে আমি মানুষদের সামনে মাথা নত করতে মানা করে দিয়েছিলাম। কায়ং তখন বলে ওই তো দেখো নিচে 1000 রন পড়ে আছে। জিনি তখন বসে বলে কোথায়? তখন সে বুঝতে পেরে জুতার ফিতা ঠিক করতে থাকে। কায়ং বলে এই তো তুমি মাথা নোয়ালে। জিনি রেগে বলে তুমি শুধু দেখতে থাকো আমি কিভাবে তোমাকে পথভ্রষ্ট করি, তোমার গর্দান কেটে আমি জাহান্নামের দরজায় ঝুলিয়ে দিব। এরপর ওই রাস্তা দিয়ে প্রথমে সুপার শপে কাজ করা একটা মহিলা আসে, যাকে দেখে জিনি বলে একে দেখে তো মনে হচ্ছে যে এর জীবনে অনেক কষ্টে আছে। এরপর 2 নম্বরে একটা মেয়ে আসে যে কায়ং এর ক্লাসমেট ছিল, সে ব্যাংকে জব করে। এরপর 3 নম্বরে একটা কুকুর এসে জিনিকে দেখে ঘেউ ঘেউ করছিল, যা দেখে কায়ং বলে কেউ তো তোমাকে দেখতে পেল না, ও তোমায় কিভাবে দেখছে? তুমি ক্লিপ খুলে ফেলেছো? জিনি দেখায় যে সে ক্লিপ পরে আছে, অর্থাৎ সে ছাড়া তাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু মানুষ দেখতে না পেলেও কুকুররা তাকে দেখতে পায়। তখন জিনি বলে তুমি বলেছিলে প্রথম 5 জন, তাহলে আমি এরও উইশ পূরণ করব। কায়ং বলে কিন্তু আমি তো মানুষের কথা বলেছিলাম। জিনি বলে তুমি মানুষ বলনি, তুমি বলেছিলে প্রথম 5 জন, মানুষ নাকি প্রাণী হবে সেটা তুমি বলনি, তাই আমি ওর ইচ্ছাও পূরণ করব। এরপর 4 নম্বরে একজন ড্রাইভার আসে আর কায়ংকে বলে এত রাতে একা একা এখানে কি করছো, কোথাও ছেড়ে আসবো? কায়ং বলে আমি একা নই, আপনি যেতে পারেন। লোকটি দেখে ওখানে তো কেউ নেই, সে আর কিছু না বলে চলে যায়। আর সর্বশেষ ওই ইউটিউবার ছেলেটি আসে যে একবার কায়ং এর ভিডিও করে ইউটিউবে আপলোড করেছিল। সে তার স্ত্রীর সাথে ব্লগ ভিডিও বানায়। কায়ং তখন বলে 5 জন হয়ে গিয়েছে, যে কোনো 3 জনকে পথভ্রষ্ট করতে হবে। জিনি বলে আমি তো 5 জনকেই পথভ্রষ্ট করব, আর তোমাকে দেখিয়ে দিব যে মানুষেরা কতটা লোভী হয়। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, ভালো জিনিও আছে এবং খারাপ জিনিও আছে, আর আমি হলাম জিনিদের মাঝে সবচেয়ে বেশি খারাপ। যে জীবনকে জাহান্নাম বানিয়ে দেয় তাকেই বলে ইবলিস, আর আমি হলাম ইবলিস, কথাটা তুমি ভুলে যেও না যেন। এরপর রাতের বেলায় কায়ং একটা স্বপ্ন দেখে যেখানে সে অদ্ভুত একটা জায়গায় বসে অনেক হাসছিল। ঘুম ভাঙলে সে ওইভাবে হাসা
আসার চেষ্টা করে, কিন্তু সে পারে না। পরদিন সকালবেলা সে জিনিকে বলছিল, আপনি তাকে বলে দিয়েছেন যে আপনি শয়তান আর আপনি তাকে মেরে ফেলতে চান। এইসব বলে দিয়েছেন, আর এই জন্মেও সে অন্যের জন্য নিজের ইচ্ছা বরবাদ করছে। এখন আপনাকে একজনের পরিবর্তে 5 জনের উইশ পূরণ করতে হবে। জিনি তো এইসব ভেবে হতাশ হয়ে যায়। জিনি বলে, আপাতত আমি তার থেকে দূরে থাকবো আর আসমান দিয়ে ঘুরে বেড়াবো। তুমি তার গ্যারেজে গিয়ে কাজ শুরু করবে। সেটি বলে, এর মানে টাকার জন্য আপনি আমারই পকেট কাটবেন। এরপর জিনি তার জাদুর পাটি নিয়ে বের হচ্ছিল আকাশে ঘুরতে। তবে যাবার আগে সে গ্র্যান্ডমার কাছ থেকে এক বোল খাবার নিয়ে যায়। এরপর সে আকাশে উঠতে থাকে আর খাবার খেতে থাকে। তখনই ওখানে দুটো ফাইটার জেট বিমান এসে পড়ে, আর তারা তো নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারছিল না যে এইসব তারা কি দেখছে। তখন বাতাসে জিনির খাবার তাদের বিমানে এসে লেগে যায়। জিনি তখন মনে করে তারা তার সাথে রেস করছে, এর জন্য সে অনেক স্পিডে ওখান থেকে চলে আসে। এদিকে কায়ং এই নিউজটাই দেখছিল যে জাপান আর কোরিয়ার আকাশ সীমায় অদ্ভুত কিছু একটা দেখা গিয়েছে, যার কারণে দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারত। তখনই জিনি চলে আসে। কায়ং বলে, তাহলে ওটা তুমিই ছিলে। জিনি বলে, আমি একটু আরামের সময় কাটাতে চাইছিলাম। কায়ং বলে, আরাম লাগবে তোমার জন্য দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার অবস্থা হয়েছে, আর তুমি আরামে উড়ে উড়ে বিবিম্বাপ খাচ্ছিলে। তখনই ওখানে শেরি আসে আর কায়ংকে জিজ্ঞেস করে তার জন্য এখানে পার্ট টাইম জব আছে কিনা। আর সেদিকে এখানে দেখে জিনির হাত থেকে পাটি পড়ে যায়, আর সেদিকে সে ইশারা করতে থাকে। কায়ং এটা দেখে বলে, তোমরা দুইজন নিশ্চয়ই একে অপরকে চেনো, তাই না? পরের সিনে জিনি আর শেডি একসাথে বসেছিল। শেডি বলে, আপনি বললেন আসমানে যাবেন, তাহলে আধা দিনেই ফিরলেন কেন? সে বলে, কারণ আমার কাছে নতুন একটা প্ল্যান আছে। কায়ং যদি অন্যদের জন্য জীবন দিতে পারে তাহলে আমার জন্য কেন নয়? আমাকে এটা জানতেই হবে। আমি ওর অতীতে গিয়ে দেখি কিছু করা যায় কিনা। এরপর সে তার 90 শতকের অতীত জীবনে চলে যায় আর ওই জন্মের কায়ংকে গিয়ে জিজ্ঞেস করে। তবে সেখানে গিয়ে তার কোনো লাভই হয় না, সে অনেকগুলো গুলি খেয়ে বসে। এরপর সে কায়ং এর আরো আগের জীবনে চলে যায় আর রাজ দরবারে এসে কায়ংকে ডাকতে থাকে। আর এই ডাক শুনে রাজা বলে, কায়ংকে এখানে কে ডাকছে, সামনে এসো। জিনি তার ক্লিপ খুলে ফেলে আর হঠাৎ করেই তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। রাজা তখন তাকে ধরে শিরচ্ছেদ করার আদেশ দেয়। আর এদিকে কায়ং রেডিওতে একটি গল্প শুনছিল যে জোসেন রাজ্যে একটা লোক ছিল যার 3 দিন পর্যন্ত শিরচ্ছেদ করা হয়েছিল, কিন্তু সে মারা যাচ্ছিল না। আর সে 3 দিন যাবত শুধু কায়ং কায়ং বলে চিৎকার করেছে। তখনই জিনি সেখানে তার কাটা মাথা নিয়ে চলে আসে আর সেটাকে ঠিক করে নেয়। কায়ং তখন বলে, এবার তোমার ওই 5 জনের ইচ্ছা পূরণ করতে যাওয়া উচিত। জিনি বলে, ওই 5 জনের মনে যতক্ষণ না বড় কোনো আশা জেগে উঠছে তারা আমার চেরাগ দেখতে পাবে না। কায়ং বলে, আমি বুঝবো কি করে যে তারা কোনো উইশ করেছে? যদি তুমি মিথ্যা বলো তো কি হবে? এরপর আমরা তাদেরকে একটি বিল্ডিং এর ছাদে দেখতে পাই। কায়ং বলছিল, তো তুমি বলছো তোমার কাছে এমন একটি কলম আছে যেটা দিয়ে তুমি ভুল লিখলেও সেটা ঠিক হয়ে যাবে, আর এই কলমটা এই বিল্ডিং এই আছে। জিনি বলে, হ্যাঁ, কলমটা এখনই চলে আসবে। তখনই সেখানে মিস্টার রু মানে ওই বিজনেসম্যান চলে আসে। জিনি তখন কায়ংকে বলে, সুযোগ পেলে ওর একটা পালক ছিঁড়ে নিও। এই বলে সে কায়ংকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন রুও তাকে বাঁচানোর জন্য বিল্ডিং থেকে ঝাঁপ দেয় আর কায়ংকে ধরে ফেলে। আর তখন আমরা দেখতে পাই তার পাখা বেরিয়ে এসেছে, কিন্তু তখনও সে চিল্লাচ্ছিল। এরপর তারা নিচে নেমে আসে। তখন কায়ং বলে, তোমার তো পাখা আছে, তাহলে তুমি চিল্লাচ্ছিলে কেন? রু বলে, কারণ আমি অনেকদিন পরে উড়লাম। আসলে রু একটা অ্যাঞ্জেল ছিল। তখন কায়ং তার একটা পালক ছিঁড়ে নিয়ে দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর জিনি রুকে বলে, বহুদিন পর দেখা হলো। রু বলে, হ্যাঁ, প্রায় 1000 বছর পর। আমি শুনলাম যে তুমি বেরিয়ে এসেছো আর সৃষ্টিকর্তা আমাকে দায়িত্ব দিয়েছেন তোমাকে খতম করার। এখন শুধু সময়ের অপেক্ষা। তুমি বন্দী হওয়ার আগে আমার একটা পাখা চুরি করেছিলে, এখন এখানে কেন এসেছো? জিনি বলে, তোমাকে কেন বলবো? যখন বন্দী ছিলাম তখন তুমি প্রতিদিন রাতে এসে আমার চেরাগের ওপর এক মুঠো বালু ফেলে গেছো। তখন ফ্ল্যাশব্যাকে দেখতে পাই জিনির চেরাগটা যে জায়গায় পোতা ছিল, রু প্রতিদিন সেখানে গিয়ে সেটার উপর একটু একটু করে বালু দিত। রু বলে, সেটা কি বেশি ভারী লেগেছিল? তবে শুধু অপেক্ষা করো, আমাদের শেষ লড়াই খুব শীঘ্রই হবে। খুব শীঘ্রই আমি তোমার গর্দান কাটবো। এই বলে রু চলে যায়। এদিকে কায়ং রু এর ওই পালক দিয়ে ডায়েরিতে লেখে, আমি আমার নানির জন্য একটা বোঝা। তখনই লেখা পাল্টে গিয়ে হয়ে যায়, আমি আমার নানির জন্য একটি আশা। যা দেখে কায়ং অবাক হয়ে যায়। তখনই গ্র্যান্ডমা সেখানে তার জন্য খাবার নিয়ে আসে। কায়ং তখন তাকে জিজ্ঞেস করে, আমি কি আপনার জীবনে আশা? তার নানি বলে, কেন, তুমি কি এটা আগে জানতে না? এদিকে আমরা এলাকার ওই মোরল আঙ্কেলকে দেখি যে তার আর জিনির ওই ঘটনার কথা ভাবছিল। তখনই এক ওয়ার্কার তাকে বলে, এটা তেমন বড় কিছু না। দুবাইতে মানুষ একে অপরকে এভাবেই হ্যালো বলে, বিশেষ করে যারা সম্মানিত ব্যক্তি। এই শুনে তো আঙ্কেল অনেক খুশি হয়ে যায় আর গিয়ে তার বউকে জড়িয়ে ধরে। এদিকে আমরা সুপারমার্কেটের সিন দেখি যেখানে ম্যানেজার সমস্ত ওয়ার্কারদের কথা শোনাচ্ছিল। এরপরে ওই ওয়ার্কার যার নাম হলো মিস কাং, সে যখন কাজ করছিল তখনই সে চেরাগটা খুঁজে পেয়ে যায়। তখন ওটার উপর থেকে ময়লা পরিষ্কার করতে গিয়ে ঘষা লেগে যায় আর ভেতর থেকে জিনি বেরিয়ে আসলে সে
সেও অনেক ভয় পেয়ে যায়। জিনি তাকে বলে আমি তোমার 3টা উইশ পূরণ করব। মিস কাং বলে আমি এই সুপারমার্কেটে 20 বছর ধরে কাজ করছি, আমি এখানকার ম্যানেজার হতে চাই আর বর্তমান ম্যানেজারের উপর চিল্লাতে চাই। এরপরে দেখা যায় সে ম্যানেজার হয়ে গেছে, যা দেখে সবাই অনেক অবাক হয়ে যায় আর সে আগের ম্যানেজারের উপর চিল্লাতেও থাকে। তখন শপে কায়ং এর সাথে দেখা হলে কায়ং বলে আপনি তো আপনার কার নিয়ে আমার গ্যারেজে আসলেন না। মিস কাং বলে পুরানো কারের আর দরকার নেই, এবারে আমি নতুন কারই কিনে নেব। তখন জিনি বলে দেখলে তো মানুষ এভাবেই বদলে যায়। কায়ং বলে মিস কাং তোমাকে চিনলেন না কেন, তুমি আমার সাথে থাকবে না। জিনি বলে ওদের সামনে আমি আমার এই চেহারা নিয়ে যাই না, তারা শুধু চকচকে বালু দেখতে পায়। তখনই কায়ং মিনজির কথা ভাবতে থাকে আর জিনি বলে এই মিনজিটা আসলে কে। তখনই আমরা তাদের ছোটবেলার ফ্ল্যাশব্যাকে দেখতে পাই মিনজিকে ক্লাসের মেয়েরা বুলি করছিল। তখন কায়ং মেয়েগুলোকে বলছিল তোমরা মিনজিকে মারবে না, যা শুনে মেয়েগুলো তখন তাকেও সাইকোপ্যাথ বলে টিজ করে। এরপর ওই মেয়েগুলো যখন ওয়াশরুমে ছিল কায়ং তখন তাদের উপর পেট্রোল দিয়ে লাইটার জ্বালিয়ে বলে এরপর থেকে যদি তোমরা মিনজিকে বুলি করো তাহলে আমি তোমাদেরকে মেরে ফেলবো। এতে মেয়েগুলো অনেক ভয় পেয়ে যায়। এরপর মিনজির সাথে ছাদে দেখা করে বলে তোমার কোনো বন্ধু নেই, তাই আজ থেকে আমি তোমার বন্ধু, এই শহরে বন্ধু ছাড়া একা চলা উচিত নয়। এরপর তাকে অনেকগুলো বই দিয়ে বলে তুমি পড়াশোনায় একেবারেই খারাপ, এই বইগুলো পড়বে, না হলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। আর এরপর থেকে কায়ং তাকে প্রত্যেকবার বই দিয়ে যেত আর বলতো এগুলো শেষ করতে, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। ইন্টারভিউ থাকলে বলে কালকের ইন্টারভিউ পাস না করলে আমি তোমাকে মেরে ফেলবো। তো এভাবেই সে মিনজির লাইফই চেঞ্জ করে দেয়। বড় হয়ে মিনজি একটা ডেন্টাল ক্লিনিক খোলে, যেটার সাইনবোর্ডে সে লিখেছিল অদ্ভুত লোকেদের স্বাগতম, যা দেখে সবাই হাসতে থাকে। আর মিনজি বলে শুধুমাত্র অদ্ভুত লোকেরাই এই পৃথিবী বদলে দিতে পারে। এরপর আমরা রু আর তার অ্যাসিস্ট্যান্ট ইরেমকে দেখতে পাই। আর রুকে ইরেম বলে কায়ং সব রেকর্ড রাখার জন্যই তার পাখার পালক নিয়ে গেছে। তারা কায়ং এর প্রথম ইচ্ছা সম্পর্কে সব জানতো, অর্থাৎ 5 জনের ইচ্ছা পূর্ণের ব্যাপারটা। রু জিজ্ঞাসা করে জিনি ইদানিং কি করছে। ইরেম বলে সে সারাদিন বেকারের মতো ঘুরে বেড়ায় আর গেম খেলতে থাকে। রু বলে ও গেম খেলতে টাকা কোথায় পায়। এদিকে জিনি তখনও গেম খেলছিল। তখন গ্রামের একটা লোক সিগারেট খেয়ে নিচে ফেলে দিলে জিনি তাকে ওটা উঠিয়ে ডাস্টবিনে ফেলতে বলে, তবে লোকটা তার কথা শুনে না। তখন জিনি সেদিকে ডাকে, সেদি তখন নিজের প্যান্থার রূপে এসে লোকটিকে অনেক ভয় দেখায়। তখনই কেউ সেদিকে ডাকে আর আমরা জঙ্গলে সেদিকে একটা পেঁচার সাথে কথা বলতে দেখি। তখনই গ্রামের কিছু লোকেরা সেখানে চলে এলে পেঁচা আর প্যান্থার নিজেদের মানুষ রূপে চলে আসে। আর আমরা দেখতে পাই এই পেঁচাটা আসলে মিস্টার রুয়ের অ্যাসিস্ট্যান্ট ইরেম ছিল। গ্রামের লোকেরা মূলত ওই প্যান্থারটাকে ধরতে এসেছিল, যেটা গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। তখন তারা সেদির লেজ দেখে ফেলে আর ইরেমেরও কান বেরিয়েছিল। তারা জিজ্ঞেস করে এগুলো কি। তখন সেদি বলে আমরা আজকে চিড়িয়াখানায় গিয়েছিলাম, ওখান থেকেই এগুলো কিনেছি। পরদিন সেদি জিনিকে বলছিল যে সে কায়ং এর ব্যাপারে খোঁজ নিয়েছে। গ্যারেজ হলো কায়ং এর সাইড বিজনেস, আসল কাজ তার অন্য কিছু। সেদি বলে কায়ং শেয়ার মার্কেটে ট্রেডিং করে, শেয়ার কিনে সেগুলোর দাম বাড়লে বিক্রি করে আর সে অনেক টাকার মালিক হয়েছে এভাবেই। এর মাধ্যমে সে অনেক টাকা পায়। সে প্রতি মাসের 4, 14 আর 24 তারিখে নিজের জন্য ছুটি রাখে। 4 তারিখে স্কুবা ডাইভিং করে, 14 তারিখে পাহাড়ে হাইকিং করে আর 24 তারিখে তার কাঠের ওয়ার্কশপে কিছু বানায়। আর প্রত্যেক বুধবারে মিনজির সাথে খামজাথান খেতে যায়। এরপর তারা কায়ং এর কাঠের ওয়ার্কশপে চলে যায় আর বানানো জিনিসগুলো দেখে জিনি বুঝতে পারে কায়ং প্ল্যান করছে তার নানি মারা যাওয়ার পরপরই সেও নিজেকে মেরে ফেলবে। এটা বুঝতে পেরে তো সে অনেক ভয় পেয়ে যায় আর বলে তার নানিকে কিছুতেই মরতে দেওয়া যাবে না। এজন্য জিনি এসে নানির অনেক সেবা যত্ন করতে থাকে আর তার কাজে সাহায্য করতে থাকে। তখন নানি তাকে জিজ্ঞেস করে তোমার জন্ম তারিখ বলো। জিনি বলে তারিখ আবার কি জিনিস। গ্র্যান্ডমা বলে আরে যেদিন তুমি পয়দা হয়েছো সেই তারিখ বলো। জিনি বলে আমার বৃহস্পতিবারে জন্ম হয়েছিল, আজ থেকে প্রায় 1300 কোটি বছর আগে। যা শুনে নানি তো হা হয়ে যায়। তখন নানি খেতে ঘাস কাটার কথা বললে জিনি গিয়ে ঘাস কাটতে শুরু করে। তখন সেডি এসে বলে আকা নানিকে বাঁচাতে গিয়ে আপনি কাজ করতে করতে নিজেই না শহীদ হয়ে যান। এরপর সেডি বলে কায়ং আমাকে জিজ্ঞেস করেছিল যে আমাদের মধ্যে আগে কখনো দেখা হয়েছিল কিনা। ফ্ল্যাশব্যাকে দেখতে পাই কায়ং সেডিকে জিজ্ঞেস করে 983 বছর আগে আমার আর জিনির কি দেখা হয়েছিল। যদি দেখা হয়ে থাকে তাহলে তো তোমার সাথেও দেখা হয়েছিল। আমি জানতে চাই যে তখন কি হয়েছিল, ওই জন্মে আমি কিভাবে মারা গেলাম। জিনি সেদিকে বলে সে শুধু এটা জানতে চায় যে সে কিভাবে মারা গেল, তার জন্য আমাকে এতগুলো বছর ওই ছোট্ট প্রদীপে থাকতে হয়েছে। 983 বছর বন্দি থেকে আমি শুধু একটা কথাই ভেবেছি, সে কেন অন্যদের জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করলো, এই স্যাক্রিফাইস গুলো করে তার কি লাভ হয়েছে। কিন্তু আমার কাছে আজও এর কোনো উত্তর নেই। তবে খবরদার সেডি, তুমি কিন্তু ওকে এসবের কিছুই বলবে না। সেডি বলে আমি আর কি বলবো, সব তো আপনিই বলে দিলেন। যিনি পেছনে ঘুরে দেখে কায়ং তার সব কথা শুনে নিয়েছে। পরের সিনে দেখি কায়ং শপিং করছে আর যিনি কাজের লোকের মতো তার সব ব্যাগ বয়ে বেড়াচ্ছে। আর যিনি বলে আমাকে দিয়ে এত কেন খাটাচ্ছ, একটু তো দয়া করো। এরপর তারা একটা রেস্টুরেন্টে আসে। এখানে যিনি একজন জেন্টলম্যানকে দেখে সেও
জেন্টলম্যান সাজার চেষ্টা করে আর সে কায়ং এর জন্য চেয়ার না টেনে টেবিলটাই টেনে দেয়, যা দেখে কায়ং অবাক হয়। তখন খাবার খাওয়ার সময় জিনি জিজ্ঞেস করে, তুমি ওই মেডিসিন গুলো কেন নাও? কায়ং বলে, ওগুলো সাইকোপ্যাথের ওষুধ না, ওগুলো ভিটামিন, শুধুমাত্র নানিকে খুশি রাখতে খাই। চিন্তা করো না, আমি এত তাড়াতাড়ি মরবো না। জিনি বলে, এখন কোথায় যাবে সেটা বলো। তখন কায়ং বাইরে একটা টাওয়ারের দিকে তাকালে জিনি তাকে ওই টাওয়ারের উপরে নিয়ে যায়। কায়ং তখন হঠাৎ করে বলে ওঠে, হয়তো আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। জিনি তো এটা শুনে অবাক হয়ে যায় আর বলে, কি বললে তুমি? কায়ং বলে, হ্যাঁ, আমি যেমন আমার গাড়িকে ভালোবাসি, আমার ওয়ার্কশপ আর আমার গ্যারেজকে ভালোবাসি, তেমন আমি তোমাকেও ভালোবাসি, কিন্তু তুমি ওদের থেকে অনেকটা আলাদা আর তুমি অনেক হ্যান্ডসাম। কায়ং বলে, আমার শুধুমাত্র কিছু জিনিস পছন্দ, আমার নানি, মিনজি, গ্যারাজ, আমার গাড়ি, ব্যাং আর তুমি। জিনি বলে, আমার নাম সবার শেষে? দাঁড়াও, আমি আমার নাম এখনই সবার আগে আনছি। আজকে আমি তোমাকে তোমার জীবনের সবচেয়ে সুন্দর রাত দেখাবো। এই বলে সে পুরো শহরের ইলেকট্রিসিটি পাওয়ার কাট করে দেয়। তখন শুধু আকাশের তারাগুলোকেই দেখা যাচ্ছিল। কায়ং তখন অদ্ভুতভাবে জিনির দিকে তাকিয়ে থাকে। অন্ধকারে জিনি দেখতে পাচ্ছিল না বলে সে আগুন জ্বালিয়ে তার এই চাহনি দেখে তো ভয় পেয়ে যায়। কায়ং বলে, করো। জিনি বলে, কি করব? তখন কায়ং এর মিনজির কথা মনে পড়ে। একদিন মিনজি বলেছিল, যদি কোনো ছেলে তোমার সামনে চাঁদ বা তারা নিয়ে কথা বলে, এর মানে হলো সে তোমাকে কিস করতে চায়। কায়ং বলে, আমি জানি তুমি আমাকে কিস করতে চাও, জলদি কিস করো, আমিও জানতে চাই কেমন লাগে। জিনি বলে, পাগল হয়েছে তুমি, এসব কি বলছো? আমার এরকম কোনো ইচ্ছাই নাই, আমি তোমাকে কিস করব না। এখন কায়ং তো একটা সাইকোপ্যাথ, সে জোর করে জিনিকে কিস করে দেয়। এরপর বলে, আমার তো কিছুই ফিল হলো না। আবারও কিস করে, তবে তখনও কিছুই ফিল হয় না। এই জন্য সে জিনিকে ধাক্কা দিয়ে ছড়িয়ে দেয়। জিনি তখন বলে, দাঁড়াও, আমি তোমাকে ফিল করাচ্ছি। এই বলে সে তাকে কিস করে দেয়। তখন কায়ংও তাকে কিস করে আর এর মধ্যে ইলেকট্রিসিটিও চলে আসে। ভাই, জিনির গার্লফ্রেন্ড থাকা অস্বাভাবিক কিছু না। যাই হোক, এরপর থেকে জিনি কায়ং এর থেকে পালিয়ে পালিয়ে চলতো, কারণ কায়ং তাকে দেখলেই কিস করার কথা বলতে থাকে। এরপর জিনি একটা বক্সের মধ্যে লুকিয়েছিল। কায়ং তাকে খুঁজে পেয়ে কিস করতে চায়। তখন জিনি বিরক্ত হয়ে বলে, আরে কিস কি এভাবে যখন তখন করে নাকি? তুমি তো রুলস মানো, তাই না? কিস করার জন্যও অনেক রুলস প্রয়োজন হয়, এজন্য বৃষ্টি পড়তে হয়, তুষার পড়তে হয়। কায়ং বলে, টাওয়ারের উপরটা তো এমনিতেই হয়ে গিয়েছিল। জিনি বলে, ওটা প্রথম কিস ছিল, প্রথম কিসের বেলায় রুলসে একটু ছাড় দেওয়া হয়, কিন্তু এরপর থেকে রুলসের আর কোনো ছাড়াছাড়ি নাই। যাও, বৃষ্টি পড়লে আমার কাছে এসো। এরপর কায়ং ব্যাংকে যায়, যেখানে তার ক্লাসমেট কাজ করত। আর এই মেয়েটি কায়ংকে অনেক হিংসা করত, কারণ কায়ং অনেক ভালোভাবে চলতো, কায়ং এর অনেক টাকা পয়সা ছিল। যাই হোক, এরপর আমরা দেখি একটা অদ্ভুত ফ্যামিলি কায়ংদের এই গ্রামে শিফট হয়। তো এর পরের দিন নানি জিনিকে আবহাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে জিনি বলে, আমি কিভাবে বলবো? নানি বলে, তোমাকে কে জিজ্ঞেস করেছে? আমি তো আমার জিনিকে জিজ্ঞেস করছি, মানে সে এআই অ্যাসিস্ট্যান্ট ডিভাইসের কথা বলছিল। তখন ওই ডিভাইসটি উত্তর দিয়ে দেয়। নানি বলে, দেখেছো, ওর মাথায় তোমার থেকেও বেশি বুদ্ধি। এই বলে নানি চলে যায়। পরে জিনি ওই ডিভাইসকে বলে, তুমিও জিনি? আচ্ছা, এখন আমাকে বলো, কায়ং ইদানিং তোমাকে কি জিজ্ঞেস করে? জিনি বলে, কবে বৃষ্টি পড়বে, কতটুকু ড্রিঙ্কস করলে কিস করা যাবে, বৃষ্টির রিচুয়াল কি, কি দিলে ঠোঁট নরম থাকে, এইসবই কায়ং জিজ্ঞেস করে। এই সব শুনে তো জিনি ভয় পেয়ে যায়। আর কায়ং সেদিকে জিজ্ঞেস করে, বৃষ্টি কবে হবে? সেটি বলে, 2 সপ্তাহের মধ্যে হবে না। যা শুনে সে রেগে যায় আর আয়নায় নিজেকে দেখে বলে, আজকে আমাকে অনেক সুন্দর লাগছে। যেটা দেখতে পেয়ে জিনি ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর সেটি তাকে বলে, আপনি 1000 বছর বাদে কিস করেছেন, কিস করার আগে দাঁত পরিষ্কার করেছিলেন কিনা? জিনি বলে, দাঁত আবার কিভাবে পরিষ্কার করে? এরপর জিনি দাঁত পরিষ্কার করতে ডেন্টাল ক্লিনিকে যায়। ডেন্টিস্ট তখন বলছিল, আনকমফোর্টেবল লাগলে হাত উঁচু করবেন, কিন্তু জিনি তো আগেই হাত উঁচু করে বসেছিল। ডেন্টিস্ট বলে, আমি তো এখনো শুরুই করলাম না। জিনি আসলে অনেক বেশি ভয় পাচ্ছিল। এরপর পেমেন্টের সময় আসলে জানা যায় তার কাছে না টাকা আছে, আর না ক্রেডিট কার্ড আছে, আর না তার কোনো আইডি কার্ড আছে। তখন মিনজি তাকে ধরে কায়ং এর কাছে নিয়ে আসে আর তার নামে বিচার দেয় এবং বলে, এই লোককে তুই পেলি কোথায়? আইডি কার্ড নেই, আর কি অদ্ভুত নাম, লি ফুলি। তখন জিনি 2 হাত উঁচু করে বলে, এখন আমার আনকমফোর্টেবল লাগছে, তোমরা প্লিজ থেমে যাও। যাই হোক, মিনজি চলে গেলে কায়ং বলে, তোমার ডেন্টাল কেয়ারের বিল আমাকে দিতে হলো, এবার বলো আমাকে কিভাবে টাকা ফেরত দেবে? জিনি বলে, আমার ওই গেমে চ্যাম্পিয়ন হয়ে গেলে খেলে খেলে আমি তোমাকে টাকা ফেরত দিয়ে দিব। কায়ং বলে, তুমি চ্যাম্পিয়ন হবে? তুমি এলাকার সবগুলো বাচ্চার কাছে হেরে গেছো, আজ পর্যন্ত একটা গেমেও জিততে পারোনি। পরের সিনে জিনি কায়ং এর গাড়িতে বসেছিল আর সে বলছিল, কোনো ব্যাপার না, শুধুমাত্র এক সাইডে মেরেছে, আর এক সাইড তো ঠিকই আছে। তখন সে গাড়ি নিয়ে খেলতে শুরু করে আর তখনই কায়ং পুলিশের গাড়ি দেখে রিমোট দিয়ে তার কারের ইঞ্জিন অন করে দেয়, কারণ সে ওই সময় ড্রিঙ্কস করছিল। যা দেখে পুলিশ বলে, আপনার ইঞ্জিন তো অন আছে। জিনি বলে, হ্যাঁ অন তো আছে, কিন্তু ইঞ্জিন কি জিনিস? তখন পুলিশ এসে তাকে ডিভাইসে ফু দিতে বললে সে ফু দেয়। ফলস্বরূপ তাকে পুলিশ স্টেশনে আনা হয় আর তার ফেক আইডি কার্ড পুলিশকে দেয়, যেখানে সে দুবাইয়ের নাগরিক ছিল আর নাম ছিল ইবলিস। যিনি তখন বুদ্ধি করে আরবি বলতে থাকে, যেটা ওই অফিসার বুঝতে পারে না। তখন আরেকজন বলে সে আরবি জানে,
যা দেখে সে তাদের সবাইকে ফ্রিজ করে সেদিকে ডেকে বলে, তুই তো বললি আরবিতে বলতে। এই বলে সে চলে যায়। যাই হোক, এদিকে গ্রামে স্প্রিং ফেস্টিভ্যাল হচ্ছিল। তখন সে কায়ং এর নানির সাথে হাঁটছিল আর তারা একটা খেলনা কুকুর দেখে খুশি হয়ে যায়। তখনই জিনির সঙ্গে একজন পকেটমারের ধাক্কা লেগে যায়। পরের সিনে দেখি পকেটমার তার বন্ধুদেরকে জিনির ওই হেয়ার ক্লিপ দেখাচ্ছিল। সবাই তো এটা দেখে অবাক হয়ে যায়। পকেটমার বলে, আমি ভেবেছিলাম ওটা অনেক বড় লোক হবে, কিন্তু ওর কাছে এটা ছাড়া কিছুই পাইনি। তখনই ওখানে পকেটমারের আরেকটা গ্যাং চলে আসে আর দুই দলের মাঝে যখনই মারামারি লাগতে যাবে তখনই জিনি মাঝখান থেকে চলে আসে তার হেয়ার ক্লিপটা উদ্ধার করতে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন তারা সবাই তাকে মারতে গেলে তাদের অস্ত্রগুলো বেঁকে যায়। জিনি তখন তাদের অস্ত্রগুলো ফুল বানিয়ে দেয় আর তারা ফুল দিয়েই মারামারি করতে থাকে। এরপর রাতের বেলা ফায়ারওয়ার্ক শুরু হলে জিনি কায়ং এর নাম আকাশে লিখে দেয়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। আর এই দেখে মিনজি বলে, এর কাছে এত টাকা তো আমাকে কেন দিল না? আসলে জিনি তো এটা জাদু দিয়ে করেছিল। আর কায়ং তার এই লেখা দেখে বিরক্ত হয়ে যায়। তখনই সেখানে রু এসে বলে, ঠিক বলেছ, জিনিকে দেখলে আমারও অনেক বিরক্ত লাগে। কায়ং বলে, জিনির কথা ছাড়ো, তুমি আসলে কি জিনিস? মানুষ, জিনি, ভূত নাকি অ্যাঞ্জেল? রু বলে, আমি সৃষ্টিকর্তার খেদমতকারী একজন অ্যাঞ্জেল। তুমি ওই দিন আমার ডানা দেখেছো তাই না? কায়ং বলে, ওগুলো তো কালো ছিল, তাই একটু শিওর হয়ে নিলাম যে তুমি আসলেই অ্যাঞ্জেল কিনা। রু বলে, এসব বাদ দাও, আমাকে বলো তোমার আর জিনির সম্পর্ক কি? কায়ং বলে, কেন? রু বলে, কারণ আমার কাছে আদেশ আছে, যে দিনে জিনি কোনো মানুষের সামনে মাথা নত করবে সেই দিনই আমি তার গলা কেটে ফেলবো। যা শুনে কায়ং এর অনেকটা মন খারাপ হয়ে যায় আর সে বলে, আমাকে এখনই গ্যারেজ বন্ধ করতে হবে। রু বুঝতে পারে যে কায়ংকে জিনি অলরেডি পথভ্রষ্ট করে ফেলেছে। রু ফিরে এসে অনেক রেগে যায় আর সাইকোপ্যাথের সব বই ফেলে দেয়, কারণ এগুলো পড়ে আর কোনো লাভ হবে না। কায়ং ইবলিসের দলে চলে গিয়েছে। এদিকে জিনি তার এক বন্ধুর সাথে গেম খেলছিল। বন্ধু বলে, ওই ফালতু আতশবাজি দেখেছো? আমি ভাবছি কোন গাধা এই কাজ করেছে। জিনি বলে, গাধা কেন বলছো? ওগুলো তো আমি বানিয়েছি আর ওগুলো তো কত সুন্দর ছিল। তখনই মিনজি এসে তাকে তার সাথে নিয়ে যায়। এরপর তাদের দুজনকে রেস্টুরেন্টে দেখতে পাই। মিনজি অনেক বেশি ড্রাঙ্ক ছিল আর সে বলছিল, যদি তুমি আমার কায়ং এর কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমাকে মেরেই ফেলবো, আমি ওর বডিগার্ড। তখনই একজন ওয়েট্রেস এসে বলে, আমি তো ভেবেছিলাম আপনি একটা মেয়ে, আজকে বুঝতে পারলাম আপনি ছেলে। এইটা শুনে তারা দুজনেই হেসে দেয়। পাশ দিয়ে কায়ং যাওয়ার সময় এটা দেখতে পায় আর তার অনেক হিংসা হচ্ছিল, কারণ সে এভাবে কখনোই হাসতে পারে না। তার ওই স্বপ্নের কথাটা মনে পড়ে। এরপর সে মিনজিকে ধরে নিয়ে যায় আর বেচারা জিনি আটকে পড়ে বিল দেওয়ার জন্য। এখন তার কাছে তো কোনো টাকাই নেই, রেস্টুরেন্টের বিল সে কিভাবে দিবে? তখন মহিলাটি পুলিশকে কল করতে গেলে জিনি বলে, আমি ওদের চিনি, দাঁড়াও আমি নিজেই কল করছি। তখন কল করে পুলিশকে বলে, আমাকে গ্রেফতার করে নিয়ে যাও। পরের সিনে কায়ং বলছিল, তোমার বেল করানোর জন্য আমাকে কেন ডাকলে? তোমার ওই ভাই মানে রুকে কেন ডাকলে না? জিনি বলে, রু আর আমি আলাদা, আমরা একজন আর একজনের শত্রু। কায়ং বলে, শত্রু তো আমারও। রু এর নাম শুনে জিনি সিরিয়াস হয়ে যায় আর বলে, ওর কথা আমার সামনে বলবে না। কায়ং বলে, হঠাৎ এমন সিরিয়াস কেন হয়ে গেলে? জিনি বলে, রু আর আমি কোনোদিনও বন্ধু হতে পারি না, তার আর আমার মাঝে যুদ্ধ হয়েছিল। কায়ং বলে, কেন হয়েছিল? জিনি তখন বলতে থাকে আর আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। সে বলে, সৃষ্টিকর্তা ফেরেশতাদেরকে আলো দিয়ে তৈরি করেছেন, কিন্তু কিছু জিনি নিজেদেরকে মহান ভাবতে শুরু করে আর বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। সৃষ্টিকর্তা রেগে ফেরেশতাদের হুকুম দেয় আমাদের ধ্বংস করার। ফেরেশতা পৃথিবীতে এসে জিনদের শেষ করতে শুরু করে, যেখানে রু আর সিপাহীরা ছিল। আর এই যুদ্ধ 300 বছর পর্যন্ত ছিল, যেখানে আমার অনেক সঙ্গী মারা গেছে। কায়ং বলে, তারা কোথায় আছে? জিনে বলে, আমি জানি না, হয়তো কিছু জিন বন্দী আছে, কিছু খুশির জীবন পার করছে, আর কিছু হয়তো আমার মতোই এদিক ওদিক চেরাগের মধ্যে লুকিয়ে বেড়াচ্ছে। পরদিন কায়ং যখন তার ওয়ার্কশপে কাজ করছিল তখন সেখানে একজন লোক এসে তার সঙ্গে ঝামেলা করতে থাকে। চিল্লাচিল্লি শুনে ভেতর থেকে শেডি ইঞ্জিন অয়েল খেতে খেতে বের হয়। এইটা দেখে তো তারা দুজনেই অবাক হয়ে যায়। এরপর শেডি যখনই কথা বলছিল তার মুখ থেকে শুধু বাবল বের হচ্ছিল। এইসব দেখে তো কায়ং বলে, তো তুমি এটা খাও, এর জন্যই তো বলি এত তাড়াতাড়ি শেষ হচ্ছে কিভাবে? শেডি বলে, কেন এটা খাওয়ার জিনিস নয়? এই দেখে ওই লোকটা ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে ওই সুপার শপে মিস কাং তার এককালের বান্ধবীদেরকে এখন ছোট ছোট ভুলের জন্য ঝাড়তে থাকে। এটা দেখে তার আর এক বান্ধবী ভরকে যায় আর বলে, অনেক হয়েছে, আমি আর নিতে পারছি না, আমি এই চাকরি ছেড়ে দিয়েছি। তুমি তো ঠিক মতো কাজও করতে না, আর এই বয়সে ম্যানেজার হয়ে তুমি হাওয়াতে উঠতে শুরু করেছো, তুমি তো এই কাজের জন্য একদমই যোগ্য নও। এইটা শুনে সে জিনির কাছে চলে আসে আর বলতে থাকে, আমি একটা বোকা ছিলাম, এই বয়সে আমি ম্যানেজার না হয়ে যদি 20 বছর আগে ম্যানেজার হওয়ার উইশ চাইতাম তাহলে আমাকে কেউ কিছুই বলতে পারতো না। এরপর সে জিনিকে বলে, আমার দ্বিতীয় উইশ হচ্ছে আমাকে 20 বছর অতীতে নিয়ে যাও আর আমাকে ওই সময়ের ম্যানেজার বানিয়ে দাও। তখন জিনিও এটা করে দেয় আর মহিলাটাও ইয়াং হয়ে যায়। তখন জিনি বলতে থাকে, এই দরজা দিয়ে বের হলে তুমি তোমার 20 বছর আগের জীবনে ফিরে যাবে, সময় ঠিক মতোই চলতে
চলতে থাকবে। মহিলাটা তখন খুশি হয়ে চলে যায়। এদিকে আমাদের ওই নতুন ফ্যামিলিকে দেখানো হয় যারা এই বাড়িতে শিফট হয়েছে, আর তাদের বাড়িতেও একটা জিনি ছিল, আর মনে হচ্ছিল তারা এই জিনিকে বন্দি করে রেখেছে। আর এই ছোট ছেলেটির নাম হলো জংহুন। তার মা বলে একলা কেন আসলে? সে বলে বাবা কোথায় যেন গিয়েছে। এদিকে আমরা দেখতে পাই তার বাবা কায়ং এর কাছে এসেছে। আসলে কায়ং আর সে ভার্সিটিতে ক্লাসমেট ছিল। সে কায়ং এর হালচাল জিজ্ঞেস করছিল। তখন কায়ং এর ফিল হয় যে তার মেমোরি ভেতর কেউ ঢুকেছে, আর আমরা দেখতে পাই যিনি সত্যি কায়ং এর ছোটবেলায় গিয়েছে। কায়ং তখন পিঁপড়াদেরকে মারছিল। যিনি তার কাছে গিয়ে বলে আজ থেকে 20 বছর পর তুমি অনেক বেশি সুন্দরী একটা মেয়ে হয়ে যাবে, আর সুন্দরী মেয়েদের হাতে পাথর মানায় না। এই বলে সে তার কাছ থেকে পাথর নেওয়ার চেষ্টা করছিল। ছোট কায়ং বলে আমাকে গ্র্যান্ডমা বলেছে অপরিচিতদের সাথে কথা না বলতে। এই বলে সে পাথর দিয়ে তার মাথায় একটা বাড়ি মারে। এদিকে কায়ং তো অবাক হয়ে যায়, আর ছোট কায়ংকে থামতে বলে, কারণ তার স্মৃতিতে পরিবর্তন আসছিল। এরপর সে জিনিকে বলে আপনার মাথার এই অবস্থা কে করলো? জিনি বলে কি আর করবে কায়ং ছাড়া। 20 বছর আগে সে আরো ভয়ঙ্কর ছিল। আর তখনই বৃষ্টি পড়তে শুরু করলে জিনি তো কিসের কথা মনে করে ভয় পেয়ে যায়। এদিকে কায়ংকে দেখি সে ঘষে ঘষে দাঁত ব্রাশ করছিল। আজকে সে কিস করেই ছাড়বে। এরপর সে গিয়ে বিয়ার কিনে নিয়ে আসে, আর তাকে দেখে মনে হচ্ছিল যে সে কাউকে খুন করতে যাচ্ছে। এরপর সে জিনিকে খুঁজতে থাকে, তবে কোথাও সে জিনিকে খুঁজে পাচ্ছিল না। আর এইভাবে খুঁজতে খুঁজতে বৃষ্টিও থেমে যায়। কায়ং এতে অনেক বেশি রেগে যায়। তখনই জিনি তার সামনে আসে। কায়ং তাকে রেগে বলে তুমি কোথায় ছিলে? আমি সারা গ্রামে তোমায় খুঁজেছি, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো? এখন তো বৃষ্টিও চলে গিয়েছে। সে তাকে মারতেই যাচ্ছিল, তখনই সেই কুকুরটা এসে ঘেউ ঘেউ শুরু করে দেয়। কায়ং বলে এই গ্রামের সবগুলো কুকুর আমাকে দেখলেই ঘেউ ঘেউ করে, কারণ তারা ভাবে আমি তাদেরকে মেরে ফেলবো। এই বলে সে ওখান থেকে চলে যায়। এরপর দেখি জিনি ওই কুকুরের সঙ্গে সেটির মাধ্যমে কুকুরের ভাষায় কথা বলছিল। কুকুরকে সে বলে আমি তোমার 3টা ইচ্ছা পূরণ করব, যা চাইবে তাই দেব, কিন্তু একটা শর্তে, আজ থেকে যেন তোমাদের মধ্যে কেউই কায়ংকে দেখে ঘেউ ঘেউ না করে, না হলে কিন্তু সবগুলো কুকুরকে বিড়ালে পরিণত করে দিব। তখন কুকুরটা তার প্রথম ইচ্ছার কথা বলে। কুকুরের প্রথম ইচ্ছা ছিল সে হ্যান্ডসাম একটা লোকে পরিণত হতে চায়। পরদিন রাস্তায় ওই কুকুরকে দেখে সব মেয়েরা তো ক্রাশ খেয়ে যায়। সবাই অনেক অবাক হয়ে যায় যে এত হ্যান্ডসাম মানুষ তাদের গ্রামে কোথা থেকে আসলো। তখনই একটা পিলার দেখে ওটা শুকে কুকুর ওখানে হিসু করার জন্য বসে যায়। মানে তার চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু অভ্যাস না। এইটা দেখে তো সবাই শকড হয়ে যায়। একটা মেয়ে বলে আমি জানতাম যে বর্তমানে সব হ্যান্ডসাম ছেলেরাই হয়তো গিয়ে নয়তো কুকুর টাইপের, তবে এটা একটু বেশি কুকুর। এদিকে রু একটা বৃদ্ধের বাড়িতে যায় তাকে খাবার দিতে। ওই বৃদ্ধ অনেক বেশি অসুস্থ ছিল। সে রুকে বলে আমি তো বুড়ো হয়ে গিয়েছি, এখন আমার সাথে কি হবে? রু বলে এই প্রশ্নটা শুনতে শুনতে আমি এখন বিরক্ত। তখনই আমরা জানতে পারি রু আসলে মৃত্যুর ফেরেশতা। যাই হোক, এদিকে কায়ং যখন কাজ করছিল গ্র্যান্ডমা তাকে ফোন করে বলে কায়ং তুমি তোমার ডায়েরিতে কি সব নায়কদের নাম লিখেছো? তুমি কি এদের পছন্দ করো? তখনই ওখানে জিনি আসে। কায়ং কল কেটে বলে তোমার ওই ডায়েরি আর কলম আমার গ্র্যান্ডমা কি করে দেখতে পাচ্ছে? তুমি না বলেছো এটা তুমি আমি আর সেটি ছাড়া আর কেউ দেখতে পাবে না? জিনি বলে তোমার গ্র্যান্ডমা ওটা দেখতে পাচ্ছে? এটা তো আমিও জানতাম না। যা শুনে কায়ং রেগে যায় আর বলে ওইটাকে এখন লুকিয়ে ফেলতে হবে, তোমার ল্যাম্পের ভেতরে লুকাবো। ওটার ভেতর কি তুমি আর সেডি ছাড়া আর কেউ যেতে পারে? জিনি বলে রু বা ইরেন চাইলে যেতে পারে, কিন্তু তুমি যেতে পারবে না। কায়ং বলে ওটার ভেতরে লুকাতে হবে, ওটা সেফ জায়গা। তখনই জিনি গিয়ে ওয়ার্কশপের দেওয়াল সরালে দেখতে পায় ওটা তার ওয়ার্কশপের সাথে অ্যাডজাস্ট করা। কায়ং তো এটা দেখে অবাক হয়ে যায়। এরপর সে ভেতরে ঢুকে বলে এতটুকুই, এখানে আর কিছুই নেই? কিন্তু মিনজি তো আমাকে বলেছিল যে জিনিদের ল্যাম্পের ভেতর নাকি অনেক সুন্দর হয়। জিনি বলে ওসব তোমাদের সিনেমাতে দেখানো হয়, বাস্তবে আমরা জিনিরা এমনই কষ্ট করে থাকি। এরপর কায়ং তাকে ডায়েরি রাখার জন্য একটি টেবিল আনতে বলে, আর সে এখানে ফার্নিচার এনে একদম ভরে ফেলে। আর তখন হঠাৎই তাদের মধ্যে মারামারি বেঁধে যায়। আর এইসব আওয়াজ বাইরে থেকে গ্র্যান্ডমা শুনে বলে কি ব্যাপার, এই চ্যারাকটা কি আবার কোনো রেডিও নাকি? ভেতর থেকে কিসের আওয়াজ আসছে? তখনই কেউ তাকে ডাক দিলে সে চ্যারাকটা ফেলে দিয়ে চলে যায়। আর এটাতে ঝাঁকি লাগার ফলে ভেতরে জিনি আর কায়ং অনেক কাছাকাছি চলে আসে। যাই হোক, এরপরে তারা চ্যারাক থেকে বের হয়ে দেখে গ্র্যান্ডমা কান্না করছে। কায়ং জিজ্ঞেস করে কি হয়েছে? মহিলাটি বলে গ্র্যান্ডমার খুব কাছের একটা বান্ধবী মারা গিয়েছে। পরদিন সবাইকে ওই বন্ধুর ফিনারেলে দেখতে পাই। এই লোকটা মূলত ওই লোকটাই ছিল যার কাছে গতরাতে রু খাবার দিতে গিয়েছিল। এখানে গ্র্যান্ডমা বাকিদের বলতে থাকে ও আর আমি একই বয়সের ছিলাম, ও হঠাৎ করেই মারা গিয়েছে। আমি তো মৃত্যুকে ভয় পাই না, কিন্তু আমি ভাবি যদি আমি হঠাৎ শ্বাস নেওয়া বন্ধ করে দেই তখন আমার কায়ং এর কি হবে? আমার কায়ংকে খেয়াল রাখার জন্য কেউ থাকবে না। এইসব শুনে কায়ং কিছু একটা প্ল্যান করে। পরের সিনে জিনিকে কায়ং বলে তোমাকে এখন আমার দ্বিতীয় উইশ সম্পর্কে বলবো। জিনি জিজ্ঞেস করে সেটা কি? কায়ং বলে তুমি আমার গ্র্যান্ডমাকে আমার বয়সী বানিয়ে দাও, ঠিক আমার মতো ইয়াং। জিনি তাকে ভালো করে ভেবে নিতে
যেতে বলে। তবে কায়ং ডিসাইড করে নিয়েছে সে তার নানিকে হারাতে চায় না। সে বলে আজ থেকে ঠিক 3 দিন পরে তুমি আমার এই উইশটা পূরণ করবে। এরপর সে গ্র্যান্ডমার কাছে গিয়ে বলে প্যাকিং করে নাও, আমরা ঘুরতে যাচ্ছি আর আমি টিকিটও কেটে নিয়েছি। যা দেখে গ্র্যান্ডমা প্যাকিং করতে চলে যায় আর কায়ং তাকে বলে দেয় তার সব বান্ধবীদেরকে এটা বলে আসতে। তার গ্র্যান্ডমা এতে অনেক খুশি ছিল, এজন্য ইয়োগা ক্লাসে গিয়ে সে তার সমস্ত বান্ধবীদেরকে এই কথাগুলো বলে, যা শুনে তারা হিংসা করতে থাকে। পরের সিনে আমরা সুপার শপের মিস কাংকে দেখি। সে তার মেয়েকে কল করছিল, তবে তার মেয়ে কল ধরছিল না। তাই সে ওই দিনই সিওলে তার বাড়িতে চলে যায়। ওখানে গিয়ে সে তার মেয়ের রুমে একটা নেগেটিভ প্রেগনেন্সি টেস্ট কিট খুঁজে পায়, যা দেখে সে বুঝতে পেরে যায় যে তার মেয়ে সিওলে এসে পড়াশোনা বাদ দিয়ে কি সব করছে। এসবে সে অনেক রেগে যায় আর তার মেয়েকে কল করে বকতে থাকে। তার মেয়ে বলে সে পড়াশোনা অনেক আগেই ছেড়ে দিয়েছে। এই বলে সে কল কেটে দেয়। মিস কাং তার মেয়ের জন্য কান্না করতে থাকে আর ভাবতে থাকে যখন সে একজন সাধারণ ওয়ার্কার ছিল ওই সুপার শপে, তখন সে এবং তার মেয়ে অনেক বেশি ক্লোজ ছিল। তখনই সেখানে জিনি চলে আসে আর বলে তোমার শেষ ইচ্ছাটা কিন্তু এখনো বাকি আছে। তুমি যদি চাও তোমার শেষ ইচ্ছা হিসেবে আমি তোমাকে আবারও সেই আগের কর্মচারী বানিয়ে দিতে পারি। তখন তোমার মেয়ের সঙ্গে সম্পর্ক আবারও ভালো হয়ে যাবে। মিস কাং বলে না, আমি এটা করতে পারবো না। এটা করলে আমার সবগুলো ইচ্ছাই বৃথা হয়ে যাবে। যাই হোক, এরপর 3 দিন পার হয়ে যায় আর জিনি গ্র্যান্ডমাকে ইয়াং বানিয়ে দেয় আর আমরা ইয়াং একটা মেয়েকে দেখতে পাই। আর কায়ং এর গ্র্যান্ডমার নাম ছিল মিজু, তাই আমরা এখন থেকে তাকে মিজু বলে ডাকবো। মিজুকে দেখে কায়ং বলে নানি আপনি তো অনেক বেশি সুন্দরী ছিলেন, আমি তো ভাবতেই পারিনি আপনি এত সুন্দর ছিলেন। তখন মিজু আয়নায় নিজেকে দেখে ভয় পেয়ে যায় আর বলে এটা কি কোনো স্বপ্ন? কায়ং বলে এটাই ভেবে নিন যে এটা একটা স্বপ্ন। তখন মিজু খুশিতে অজ্ঞান হয়ে যায়। এরপর জ্ঞান ফিরলে সে নিজেকে আবারও আয়নায় দেখে আর আবারও অজ্ঞান হয়ে পড়ে যায়। এইভাবে মিজু অনেকবার অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর জ্ঞান ফিরলে সে ঠিক করে এখন সে তার ইয়াং লাইফকে পুরোপুরি এনজয় করবে। এই জন্য সে তখনই কায়ং এর ওয়ার্ডরোবের কাছে চলে যায়।